হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, একটা জিনিস, ডব্লিউবিপি মেইনস পরীক্ষার খুব বেশি দেরি নেই, তাই আমি ভাবছি কি এখন এক একটি ভিডিওতে প্রত্যেকটি টপিক কভার করে দিব। আমরা তো প্র্যাকটিস সেট সলভ করবোই, সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমরা কি করব, এক একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক, যেমন আজকে আমরা এই ভিডিওতে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত শতকরা কমপ্লিট করে দিব। শতকরা যত টাইপের অঙ্ক হয় এই একটি ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করব। তারপর এইভাবে আমি নেক্সট টাইমে লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত এক একটা ভিডিওতে সম্পূর্ণ চ্যাপ্টার কভার করে দেব। তাহলে ফ্রেন্ডস, তাহলে তোমাদের অসুবিধা হবে না, একটা ভিডিওর মধ্যে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, মেইনসের সম্পূর্ণ প্রস্তুতি এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে শতকরা সমস্ত রকমের অঙ্ক করানো হবে, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, একটি সহজ প্রবলেম দিয়ে শুরু করছি, আস্তে আস্তে সমস্ত অঙ্কই করানো হবে। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? পার্সেন্টেজে বার করতে বলছে। কি বলছে দেখো, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? এরকম যদি পার্সেন্টেজে প্রকাশ করতে বলে, এত লিটারে কত শতাংশ, সে যেভাবেই বার করতে বলুক না কেন, দুটো সংখ্যা আছে, একটা 4 ঘন্টা 30 মিনিট, এটা বলছে একদিনের কত পার্সেন্টেজ বা কত শতাংশ। তাহলে দেখো, এটা শতকরায় নিয়ে আসতে গেলে প্রথমেরটাকে নর্মালি আমরা উপরে লিখবো, আর পরের যে সংখ্যাটা সেটা নিচে লিখবো, ইন্টু 100। বুঝা গেল? পার্সেন্টেজে আনলে প্রথমেরটাকে আমরা লিখবো উপরে আর পরেরটাকে লিখবো নিচে, কিন্তু প্রবলেম হচ্ছে দুটোকে সেম এককে রাখতে হবে। এটা আছে দিনে, এটা আছে ঘন্টা মিনিটে, অঙ্ক কিন্তু করা যাবে না। প্রথম কাজ, পুরোটাকে সেম ইউনিটে আনি। মনে করো এটাকে একদিন মানে কত ঘন্টা বলো দেখি? 24 ঘন্টা। 24 ঘন্টায় একদিন হয়। আর 4 ঘন্টা 30 মিনিট মানে 4 ঘন্টা 30 মিনিট, হচ্ছে ঘন্টা, তো প্লাস 30 মিনিটকে যদি ঘন্টায় নিয়ে আসতে চাই, এটা ডাইরেক্টও তোমরা বলতে পারবে 4.5 ঘন্টা। 30 মিনিটকে ঘন্টায় আনতে গেলে 30কে 60 দিয়ে ভাগ করব। কেন বলো দেখি? কারণ 60 মিনিটে 1 ঘন্টা, 4 ঘন্টা তো আছেই, 30 মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে গেলে 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 60 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, উপরে 1। বুঝা গেল? তার মানে এটাকে যদি করি 2 হবে লসাগু, আর এখানে উপরে কত হবে? এই কোনাকুনি গুণ হয়, 4 দুগুণে 8 যোগ 1, তার মানে 9/2 ঘন্টা। বুঝা গেল? তাহলে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, ভাঙালে কত আসছে? 9/2। এই লসাগুটা বুঝতে পারছো আশা করি। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8 যোগ 1, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, নিচে 2। আচ্ছা, এত ঘন্টা, আর একদিন মানে 24 ঘন্টা। এবার পার্সেন্টেজে নিয়ে আসতে গেলে কি করব বলো দেখি? প্রথমেরটাকে নর্মালি ভাই আমরা কোথায় লিখবো? উপরে, আর পরে যে সংখ্যাটা থাকবে একদিন মানে 24 ঘন্টা, এটা নিচে, ইন্টু 100। বুঝা গেল? তাহলে এরকম যদি বলে কমা দিয়ে এটা এই সংখ্যার কত পার্সেন্টেজ, প্রথমেরটা উপরে বসাবে, পরেরটা নিচে, ইন্টু 100। তাহলে এটা কত হবে? ক্যালকুলেশন করলে 2 আর 24 গুণ হবে, 2 গুণন 24 ইন্টু 100, এত পার্সেন্টেজ। বোঝা গেল? 2 দিয়ে 100কে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 12, এখানে হচ্ছে 25। 12 দুগুণে 24, 25 দুগুণে 50, 3 দিয়ে ভাগ করলে 4, 3 তিরিকে 9। তার মানে নিচে আসছে 4, উপরে 3 25-এ 75। 75/4 মানে 4 দিয়ে ভাগ করলে 18, সমস্ত 3/4%। বুঝা গেল? তাহলে এরকম পার্সেন্টেজ বার করতে গেলে প্রথমেরটা উপরে, পরেরটা নিচে, কিন্তু প্রথমে ইউনিটটা সেম বানাবে। একদিন মানে 24 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট মানে 30/60 ঘন্টা। এবার ক্যান্সেল করলে 30 দুগুণে 60, লসাগু করলে 2 হবে লসাগু, উপরে কত? 4 দুগুণে 8 যোগ 1, 9/2 ঘন্টা। এবার পার্সেন্টেজে নিয়ে আসতে গেলে এটা উপরে, পরেরটা নিচে, ক্যালকুলেশন করলে 18, সমস্ত 3/4%। 2 নম্বরে দেখো কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এখানে দেখো, দুটি সংখ্যা আছে, তৃতীয় সংখ্যার সাপেক্ষে দেওয়া আছে। মানে কি? দুটো সংখ্যা আছে, একটা প্রথম সংখ্যা, আরেকটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটা হবে বলছে দ্বিতীয় সংখ্যার 16%, আর দ্বিতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার 48%। তৃতীয় সংখ্যা জানি না, বলছে তৃতীয়টার 16% হবে প্রথমটা, তৃতীয়টার 48% হবে দ্বিতীয়টা। এবার তৃতীয় সংখ্যা যদি তুমি জানতে পারো, তাহলে প্রথমটাও বার করতে পারবে, দ্বিতীয়টাও বার করতে পারবে।
তৃতীয়টার 16% প্রথম সংখ্যা হবে, আবার 48% হবে দ্বিতীয় সংখ্যা। এবার প্রবলেম হচ্ছে তৃতীয় সংখ্যাই তো আমরা জানি না। এবার যেহেতু তৃতীয় সংখ্যা আমরা জানি না, তুমি দ্বিতীয় সংখ্যা যে কোনো ধরে অঙ্কটা করতে পারো, কারণ অ্যান্সার পার্সেন্টেজে চেয়েছে, যে কোনো ধরতে পারো। তৃতীয় সংখ্যা 2 ধরবে চলবে, 3 ধরবে চলবে, 4 ধরবে চলবে, এক্স ধরলেও চলবে, ওয়াই ধরলেও চলবে, যে কোনো ধরতে পারো। সবচেয়ে বেটার হচ্ছে যে কোনো যেহেতু ধরা যাবে, পার্সেন্টেজ আছে তো আমরা ধরে নিই 100। 100ই ধরতে হবে এমন না, যে কোনো ধরতে পারো, কিন্তু 100 ধরলে ক্যালকুলেশন সহজ হবে। এটা 100 হলে তাহলে 100-র 16% মানে কত হবে? 16। 100-র 16% মানে 16। তৃতীয় সংখ্যা 100, প্রথম সংখ্যাটা তার 16% অর্থাৎ 16 হবে। দ্বিতীয় সংখ্যা কত হবে? তৃতীয়টির 48%। তৃতীয়টা যদি 100 হয়, 100-র 48% মানে দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে? 48। বুঝা গেল? তৃতীয়টির 16% মানে 16 হবে, আর দ্বিতীয় সংখ্যা হবে তৃতীয়টির 48% মানে 48। তাহলে প্রথম সংখ্যা 16, দ্বিতীয় সংখ্যা 48। এবার বার করতে কি বলছে দেখো তো, ভাষাটা খুব ভালোভাবে দেখবে। বলছে দ্বিতীয় সংখ্যাটি, বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। কি বলছে একটু লিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট, দ্বিতীয়টির কত পার্সেন্ট বা কত শতাংশ। তাহলে কোনটা প্রথমে বলছে? প্রথমটি, প্রথমটা লিখো উপরে। প্রথম সংখ্যাটি প্রথমে বলছে, প্রথমটা উপরে লিখো। পরে কোনটা বলছে? দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে 48, পার্সেন্টেজে আনার জন্য ইন্টু 100। বুঝা গেল? যদি বলতো দ্বিতীয়টি প্রথমটির কত পার্সেন্ট, তাহলে দ্বিতীয়টা উপরে, আর পার্সেন্টেজটা প্রথমটার উপর বললে প্রথমটা নিচে। এখানে যেমন বলছে প্রথমটি, প্রথমটা উপরে। পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছে? দ্বিতীয়টির কত পার্সেন্ট। কার? দ্বিতীয়টির। তাহলে দ্বিতীয়টা আসবে নিচে, ইন্টু 100। 16 দিয়ে 48কে ভাগ করলে 3, 3 দিয়ে 100কে ভাগ করলে 33 সমস্ত 1/3%। এটাই অ্যান্সার। 3 নম্বরে কি বলছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম। 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ কম। কি বার করতে বলছে? পরে কথা, সেম আগেরটার মতো বলছে। বলছে দুটি সংখ্যা আছে, একটি প্রথম সংখ্যা, আরেকটির নাম দিয়ে দিলাম ফ্রেন্ডস দ্বিতীয় সংখ্যা। এটা বলছে তৃতীয়টির থেকে, প্রথমটি বলছে তৃতীয়টির থেকে 40% কম। তৃতীয়টা যত হবে, প্রথমটা তার থেকে 40% কম হবে, আর দ্বিতীয়টা বলছে 46% কম হবে। তাহলে তৃতীয়টা যদি জানা থাকে, প্রথমটিও বার করতে পারবে। তৃতীয়টা জানা থাকলে তুমি দ্বিতীয় সংখ্যাও বার করতে পারবে। এবার প্রবলেম হচ্ছে তৃতীয় সংখ্যাই তো দেওয়া নেই, তাহলে সেম আগের মতো, যেহেতু পার্সেন্টেজ আছে যে কোনো ধরতে পারো, আমি 100 ধরে নিলাম। এবার তৃতীয়টি যদি 100 হয়, প্রথমটি বলছে 40% কম। 40% মানে 40 কম হবে। তৃতীয়টি 100, প্রথমটি 40 কম হবে। কম মানে -40। কম বলছে মাইনাস করলাম, যদি বলতো বেশি তাহলে প্লাস করতাম। 100 থেকে 40 মাইনাস করলে কত হবে? 60। আর দ্বিতীয় সংখ্যা হবে 46% কম। 46% মানে 46 কম হবে। তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 100, দ্বিতীয় সংখ্যা 46 কম হবে। কম মানে মাইনাস, তার মানে দ্বিতীয় সংখ্যা হবে 54। দেখো এতদূর বুঝতে পারছো কিনা? প্রথম সংখ্যা 40 কম হবে, 40 মানে 100 থেকে 40 মাইনাস 60 হবে। দ্বিতীয় সংখ্যা বলছে 46 কম হবে, 46% মানে 46 কম। 100 থেকে 46 মাইনাস করলে 54। এবার ভাষাটা দেখবে কি বার করতে বলছে। কি বার করতে বলছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ মানে কত পার্সেন্ট কম। দ্বিতীয়টি প্রথমটির থেকে কত পার্সেন্ট কম। আচ্ছা বলো দেখি, দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম? দ্বিতীয়টা হচ্ছে 54, আর প্রথমটা আমরা ধরলাম 60। তাহলে দ্বিতীয়টা কম, কত কম? এটা 60, এটা 54, এটা 6 কম না? কি বুঝতে পারছো? আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। প্রথম সংখ্যাটা 60, একটু বেশি। দ্বিতীয় সংখ্যাটা 54, একটু কম। কত কম? 60-এর থেকে 54 মাইনাস করলে 6 কম। এবার বলছে এরকম যখন পার্সেন্টেজ কত কম বা বেশি বার করতে বলে, কিভাবে পার্সেন্টেজে নিয়ে আসবো? কত কম বা বেশি এটা লিখবো উপরে, 6 কম এটা উপরে।
এরকম যদি পার্সেন্টেজে বার করতে বলে কত কম বা কত বেশি, তখন তোমরা উপরে লিখবে কত কম বা কত বেশি। কত কম, 6 কম। আর নিচে কি লিখবো দেখবো পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছে। এখানে দেখো দ্বিতীয়টি প্রথমটির থেকে কত কম, একটু প্রশ্ন করো তো, কার থেকে কম, প্রথমটির থেকে। এই জায়গাটায় যদি তোমরা একটু প্রশ্ন করো, কার থেকে কম বার করতে বলছে, প্রথমটির থেকে কত পার্সেন্ট কম, কার থেকে, প্রথমটির থেকে, তার মানে পার্সেন্টটা প্রথমটার উপর হবে। এই জায়গাটা বুঝতে পারছো, একটু প্রশ্ন করো। আচ্ছা কম তো বুঝলাম, 6 কম, কার থেকে কম বার করতে বলছে, প্রথমটির থেকে, তাহলে প্রথম সংখ্যাটা নিচে দিতে হবে। প্রথম সংখ্যা কত, 60, শতকরা নিয়ে আসার জন্য ইন্টু 100, বুঝা গেল? কত কম বা বেশি এটা উপরে। তারপর দেখবে পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছে। এখানে যেমন বার করতে বলছে প্রথমটির থেকে, কার থেকে, প্রথমটির থেকে, তাহলে প্রথম সংখ্যা নিচে, শতকরায় আনার জন্য ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 6 6 ক্যান্সেল, তার মানে অ্যান্সার কত, 10%। এটাই অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছে, পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে দেখো 5 নম্বর কত দেওয়া আছে, 36%। এটা কি বলো দেখি, 5 নম্বর। আরেকটা 5 নম্বর, এটা তো পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। আরেকটা 5 নম্বর আমরা দেখো রিয়েল ভ্যালু দিয়ে বার করার চেষ্টা করি। দেখো একজন ছাত্র বলছে 190 নম্বর পেয়ে, 190 নম্বর পেয়ে ফেল করলো, 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। অর্থাৎ ওই ছাত্র 5 নম্বর থেকে 35 কম পেয়েছে। এই যে 190 নম্বর পেল, এই ছাত্র কিন্তু পাস করেনি, ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে বলো দেখি, 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে ওই ছাত্র ফেল করেছে মানে কি, 5 নম্বরের থেকে কম পেয়েছে। বলো দেখি কত নম্বর কম পেয়েছে, 35 নম্বর। তার মানে ওই ছাত্রের নম্বরের সঙ্গে যদি 35 যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা 5 নম্বরটা পেয়ে যাব। 190 নম্বরের পেয়ে, 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে, একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা কি বুঝবে বলো দেখি। 190 এর সঙ্গে যদি 35 যোগ করে দিই, তাহলে 225 যে হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর। 225 5 নম্বর, কিন্তু ওই ছাত্র পেয়েছে 190, তার মানে ফেল করলো। কত নম্বরের জন্য ফেল করলো, 35 নম্বরের জন্য। বুঝা গেল? 190 পেয়ে 35-এর জন্য ফেল করে, তাহলে তোমরা বলবে 5 নম্বর হচ্ছে 190 প্লাস 35, 225। এবার দেখো এই পার্সেন্টেজটাকে তোমরা ভাঙিয়ে ভগ্নাংশে নিয়ে আসেও করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। কিরকম? আমি যদি বলি 36% কি বলো দেখি, 5 নম্বর। আবার এই 225ও কি 5 নম্বর। দুটো কিন্তু সেম জিনিস, দেখতে পাচ্ছ? 225 কি 5 নম্বর, রিয়েল ভ্যালু দিয়ে আছে। আর এই যে 36% এটাও কি 5 নম্বর, কিন্তু এটা পার্সেন্টেজ দিয়ে আছে। দুটো সেম জিনিস, দুটোর আকার আলাদা। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে তোমাকে মানতেই হবে ফ্রেন্ডস, এই 36%-এর ভ্যালুই হচ্ছে বা মানেই হচ্ছে 225। এই 36% মানে 225। অনেকে বলবে কেন, কেন ভাই, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে তোমাকে মানতেই হবে 36%-এর ভ্যালুই হচ্ছে 225। এবার আমাকে বার করতে কি হবে, পরীক্ষায় মোট নম্বর কত, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। তুমি ঐকিক দিয়ে করতে পারো, আমি তৈরিশিক দিয়ে করব। মোট নম্বর মানে 100%। হ্যাঁ, পার্সেন্টেজের ক্ষেত্রে টোটালটাকে 100% ধরি, 100%-এর ভ্যালু বার করব। কিভাবে বার করব? প্রশ্নবোধকের উপরে কত আছে, 225। সবসময় প্রশ্নবোধকের উপরেরটা লিখবে ইনটু, এটাকে জাস্ট উল্টে দিবে। পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল, এটাকে জাস্ট উল্টে দিবে। উল্টে মানে 100 আসবে উপরে আর 36 নিচে। বুঝা গেল? 36%-এর ভ্যালু 225, 100%-এর ভ্যালু কত, 225 ইন্টু জাস্ট উল্টে দাও। উল্টে মানে 100 আসবে উপরে আর এই উপরে 36 কোথায় আসবে, নিচে। 4 দিয়ে ক্যান্সেল করলে 9, এখানে 4 25-এ 100, 9 দিয়ে ভাগ করলে 9 25-এ 225। বুঝা গেল? 9 দিয়ে 225-কে ভাগ করলে 25, তাহলে অ্যান্সার কত, 25 25 গুণ করলে 625। এটাই হচ্ছে 100%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু মানে এটাই মোট নম্বর। ক্লিয়ার ফ্রেন্ডস? দেখো 5 নম্বর, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে এবং অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় মোট নম্বর কত?
দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা দেখো এটা বিশেষ টেকনিকের মাধ্যমে করব। এটা আমরা আগেও সলভ করছি, চলো আজকে আবার সলভ করি। একজন ছাত্র হচ্ছে বলছে 30% নম্বর পেয়ে ও কিন্তু পাস করেনি, 6 নম্বরের জন্য ফেল করে। ফেল করে মানে কি বলো দেখি? আমি বলতে পারি 6 নম্বর কম পায়। পাস করতে যত নম্বর প্রয়োজন তার থেকে 6 নম্বর কি পায়? কম পায়। বুঝা গেল? যত পেলে পাস করতো তার থেকে 6 নম্বর কম পেয়েছে। আর অপর একজন ছাত্র হচ্ছে 40% পেয়ে 6 নম্বরের জন্য পাস করেছে। পাস করেছে মানে কি? 6 নম্বরের জন্য পাস করেছে মানে পাস করতে যত নম্বর প্রয়োজন তার থেকে 6 বেশি পেয়েছে। বুঝা গেল? এখানে দেখো দুজন ছাত্রের ডাটা দেওয়া আছে। একজন ছাত্র 30% পায়, এই ছাত্রটা কিন্তু ফেল করে। কত নম্বরের জন্য ফেল করে? 6 নম্বরের জন্য ফেল করে। ফেল মানে 5 নম্বরের থেকে 6 নম্বর কম পায়। আর অপর একজন ছাত্র 40% পায়, ও কিন্তু পাস করে। 6 নম্বরের জন্য পাস করে, তার মানে পাস করতে যত নম্বর দরকার তার থেকে 6 নম্বর বেশি পায়। এরকম দুটো ডাটা দেওয়া আছে, দেখো এটা সলভ করবো কি করে ভালো করে দেখবে। দুটো ডাটা দুটোই ইনকমপ্লিট। 30% পেয়ে 6 নম্বর কম পায় 5 নম্বরের থেকে, যে 40% পায় সে 5 নম্বরের থেকে 6 নম্বর বেশি পায়। দেখো এগুলো সলভ করার টেকনিক হচ্ছে এদিকেও ডিফারেন্স বার করি, এদিকেও ডিফারেন্স বার করি। দুজনের নাম্বারের ডিফারেন্স কত? 40 থেকে 30 মাইনাস করলে 10%। ডিফারেন্স মানে দুটো বিয়োগ করব। এটা হচ্ছে দুজনের নাম্বারের ডিফারেন্স পার্সেন্টেজ দিয়ে। আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে ডিফারেন্স বার করি। দুজনের নাম্বারের ডিফারেন্স কত হয় দেখি। এখানে ডিফারেন্স বার করতে গেলে বিয়োগ করলে হবে না, কিন্তু এখানে খেয়াল করবে ভালো করে, এখানে যোগও হতে পারে বিয়োগও হতে পারে। দুটো যদি আলাদা হয়, আলাদা মানে একটা কম একটা বেশি, বা উপরেরটা বেশি নিচেরটা কম, দুটো আলাদা হলে যোগ করবে। বোঝা গেল? একটু লিখে নাও। যদি দুটো আলাদা হয়, একটা কম বেশি বা উপরেরটা বেশি নিচেরটা কম, আলাদা হলে কি করবে? যোগ। আর যদি সেম হয়, সেম সেম বলতে দুটোই কম বা দুটোই বেশি, নর্মালি পরীক্ষা এরকম থাকে না, কিন্তু যদি থাকে তাহলে কি করবে? মাইনাস। তো এখানে আলাদা আছে দুটো, যোগ করব। 6 আর 6 যোগ করলে 12 নম্বর। তাহলে আমি যদি বলি 10% কি? দুজনের নাম্বারের ডিফারেন্স। আবার এই 12 নম্বরটাও কি বলো দেখি? দুজনের নাম্বারের ডিফারেন্স। এটা রিয়েল ভ্যালু দিয়ে আছে, এটা পার্সেন্টেজ দিয়ে আছে। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে তোমাকে মানতেই হবে 10%-এর ভ্যালুই হচ্ছে কত? 12, বা 10%-এর মানই হচ্ছে 12। এবার আমাকে বার করতে হবে মোট নম্বর। মোট নম্বর মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। ওকে, 10%-এর ভ্যালু 12 হলে 100%-এর ভ্যালু কত? তুমি তৈরিশিক দিয়েও করতে পারো। 1%-এর ভ্যালু 12/10, 100%-এর ভ্যালু 12/10 × 100। আমি তৈরিশিক দিয়ে করি। প্রশ্নবোধকের উপরে 12 ইন্টু, এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, এটাকে জাস্ট উল্টে দাও। উল্টে মানে উপরে আসবে 100, নিচেরটা যাবে উপরে, আর উপরের সংখ্যা আসবে নিচেই। এটা উল্টে যাবে। বুঝা গেল? 0 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়। 12 আর 10 গুণ করলে 120। এটাই হচ্ছে 100%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু মানে এটাই মোট নম্বর। ক্লিয়ার? দেখো 6 নম্বরে কি বলছে? একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো ফ্রেন্ডস, এটা আমি দুভাবে সলভ করব। প্রথমে একটু ছবি এঁকে আমি সলভ করার চেষ্টা করি কনসেপচুয়ালি। যদি ছবি আঁকার মাধ্যমে খুব টাফ হয়, আমি আরেকটা শর্টকাট টেকনিকও দেখাবো। ওকে, তাহলে প্রথমে দেখো ছবি যদি এঁকে করি তোমরা বুঝতে পারো কিনা। ছবির মাধ্যমে করলেও বুঝবে, প্রত্যেকে বুঝবে, একটু ওয়েট করে ধরো। আর যদি প্রবলেম হয় আমি আরেকটা টেকনিকও দেখাবো। এটা মনে করো এটা দিয়ে বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝাচ্ছে বাংলা, আরেকটা কি? অঙ্ক। হ্যাঁ, বাদিকেরটা দিয়ে বুঝাচ্ছে বাংলায় পাস, আর এটা দিয়ে বুঝাচ্ছে আরেকটা সাবজেক্ট কি? অঙ্ক। দুটো সাবজেক্ট। অনেকে ভাববে এই ছবি টবি আমি বুঝতে পারি না স্যার, অন্যভাবে দেখাবো। দুটোই দেখাবো। আগে একটু এটা বুঝার চেষ্টা করো, আমি অন্যটাও দেখাবো। বাদিকেরটা দিয়ে বুঝাচ্ছে বাংলায় পাস, আর ডান দিকেরটা দিয়ে বুঝাচ্ছে অঙ্কে পাস, অঙ্কে। আর মাঝখানের জায়গাটা দিয়ে বুঝাচ্ছে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। চলো তাহলে বাদিকের এই টোটালটা, টোটাল এই সম্পূর্ণটা দেখো, এটা ঢেকে দিই। এই সম্পূর্ণটা হচ্ছে বাংলায় পাস,
আর এটা দিয়ে যদি ঢেকে দিই এটা হচ্ছে অঙ্কে পাস, আর মাঝখানেরটা কি উভয় বিষয়ে পাস। আচ্ছা, প্রশ্নে বলছে 65% বাংলায়, তার মানে এই টোটালটা হচ্ছে 65, খেয়াল করো হ্যাঁ, বাংলায় পাস করে 65%, তার মানে এই সম্পূর্ণটা কিন্তু এই যে ভাই সম্পূর্ণ, এটা হচ্ছে 65। আর অঙ্কে পাস করে 55, তার মানে এই টোটালটা হচ্ছে 55, এটা হচ্ছে 55%। তাহলে বাদিকের টোটালটা হচ্ছে 65, ডান দিকের টোটালটা হচ্ছে 55, আর মাঝখানেরটা দিয়ে বুঝায় উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করে? 40%। এই মাঝখানেরটা হচ্ছে 40, জায়গায় শর্ট, 40%। ওকে, এবার একটা জিনিস আমায় বলো দেখি, টোটালটা কত বলো দেখি? 65, এই যে মাত্র লিখলাম। সম্পূর্ণটা যদি 65 হয়, এই যে এটা দেখো, ওই টোটালটা কত? 65, মাঝখানেরটা 40, তাহলে বাদিকেরটা অবশ্যই কত হবে বলো দেখি? 25 হবে না? এটা ঢেকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল 65, মাঝখানেরটা 40 হলে বাদিকেরটা হবে 25, 40 আর 25 মিলে 65, বুঝা গেল? আচ্ছা, এবার সেম ভাবে এবার বাদিকেরটা ঢেকে দিই। টোটালটা কত বলো দেখি? 55, এটা গণিতে পাস বোঝাচ্ছে এই ছবিটা দিয়ে, এইটা সম্পূর্ণটা দিয়ে বোঝাচ্ছে গণিতে বা অঙ্কে পাস। টোটালটা 55, মাঝখানেরটা 40, তাহলে ডান দিকেরটা অবশ্যই কত হবে? 15, কারণ দুটো মিলে 55, এটা 40 হলে এটা অবশ্যই কত হবে বলো দেখি? 15, 40 আর 15 যোগ করলে কত হয়? 55, বুঝা গেল? তাহলে 3 রকমের পাস পাওয়া গেল। এগুলো আর দেখবো না, এবার এটাও দেখবো না, হ্যাঁ এটাও দেখবো না। উভয় বিষয়ে পাস করে 40%। আর বাদিকেরটা কি বলো দেখি? বাদিকেরটা হচ্ছে শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস মানে বুঝো, অনেকে এই ভাষাটা বুঝতে একটু প্রবলেম হয়। শুধু বাংলায় পাস মানে হচ্ছে বাংলায় পাস করেছে কিন্তু অঙ্কে করেনি। বাদিকেরটা দিয়ে শুধু বাংলায় পাস মানে শুধু বাংলাতেই পাস করছে, অঙ্কে করেনি। আর এই ডান দিকেরটা দিয়ে বুঝাচ্ছে শুধু অঙ্কে পাস, শুধু অঙ্কে পাস মানে খালি অঙ্কেই করেছে, বাংলায় করেনি। তাহলে 3 রকমের স্টুডেন্ট পাওয়া যাবে। কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে, কিছু স্টুডেন্ট শুধু অঙ্কে পাস করবে, কিছু স্টুডেন্ট দুটো সাবজেক্টেই পাস করবে। বুঝা গেল? যারা পাস করেছে 3 রকমের পাস করা স্টুডেন্ট পাওয়া যাবে। কিছু স্টুডেন্ট দুটোতেই পাস করবে, এরকম স্টুডেন্ট 40%। কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস করবে, শুধু মানে বাংলায় পাস করছে কিন্তু অঙ্কে করেনি, এরকম স্টুডেন্ট 25%। আবার কিছু স্টুডেন্ট পাওয়া যাবে শুধু অঙ্কে পাস করছে, 15%, শুধু অঙ্কে পাস করছে কিন্তু বাংলায় করেনি। তাহলে টোটাল পাস কত? টোটাল পাস করে কত? 3টে যোগ করলেই পাওয়া যাবে 25 যোগ 40 যোগ 15, বুঝা গেল? শুধু বাংলায় 25%, উভয় বিষয়ে 40, শুধু অঙ্কে 15%। টোটাল কত? 25 আর 15 40, আর 40 80%। টোটাল পাস করে 80%। এবার কারো যদি মনে হয় স্যার এই ছবি টবি আমার মাথায় ঢোকে না, চলো ভাই আরেকটা রাস্তা আছে। টোটাল পাস কতজন করে, এটার আরেকটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, যদি মনে না থাকে a প্লাস বি মাইনাস সি। এটা আবার কি? a প্লাস বি মাইনাস সি, এর জায়গায় বসাও প্রথম পার্সেন্ট। প্রথমটা কত? 65। দেখো প্রশ্নে দেখো প্রথম পার্সেন্ট কত? 65। বি এর জায়গায় দ্বিতীয় পার্সেন্ট 55। বাংলায় পাস করে 65, অঙ্কে পাস করে 55, এটার থেকে মাইনাস সি। সি বলতে উভয় বিষয়েরটা। উভয় বিষয়ে কত পাস করে বলো দেখি? উভয় বিষয়ে পাস করে 40। এভাবে অসুবিধা হলে এভাবে করতে পারো, এ প্লাস বি মাইনাস সি। এ মানে বাংলায় পাস, বি মানে অঙ্কে পাস, সি মানে উভয় বিষয়ে পাস। উভয় বিষয়েরটা মাইনাস করবে। তাহলে এখানে যোগ করলে কত হয়? 65 আর 5 70, 120 থেকে 40 গেলে 80%। দেখো দুটোই সেম আসছে। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এটা কিন্তু সিম্পল জিনিস, এখন দেখলে মনে হয় খুব জটিল, কিন্তু একটু মন দিয়ে শোনার চেষ্টা করলে বা বোঝার চেষ্টা করলে এটাও সিম্পল। আচ্ছা, তাহলে এবার বলো টোটাল পাস যদি 80% করে, বলো দেখি টোটাল ফেল কত পার্সেন্ট করবে? আমরা জানি টোটাল কত হয় পার্সেন্টেজের ক্ষেত্রে? 100%। 100%-এর মধ্যে 80% যদি পাস করে, বাকি কত থাকে? 100 মাইনাস 80, এই 20% হচ্ছে ফেল করে। দুটোতেই ফেল করে, শুধু ফেল বললে ভুল হবে, উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয় মানে দুটোতেই ফেল করে। টোটাল পাস 100%। টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট 100%, পার্সেন্টেজ মানে টোটালটা 100%। টোটাল স্টুডেন্ট থেকে 5টা যদি মাইনাস করে দিই,
টোটাল স্টুডেন্ট 100%, পাস করে 80%। টোটাল স্টুডেন্ট থেকে পাস করে যতজন সেটা মাইনাস করলে এটা পাওয়া যাবে উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 20%। এটা উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেখো দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করে হচ্ছে 40 জন। তাহলে বলো দেখি এই 40 জনটা কি, বলো দেখি 20% কি? এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। আবার এই যে 40 জন দেওয়া আছে এটাও কি, বলো দেখি উভয় বিষয়ে ফেল। এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, দুটো সেম জিনিস, এটা রিয়েল ভ্যালু দিয়ে, এটা পার্সেন্টেজ দিয়ে। তাহলে ফ্রেন্ডস তোমাকে মানতেই হবে যেহেতু দুটো সেম জিনিস, এই 20%-এর ভ্যালুই হচ্ছে কত? 40। কেন? দুটো সেম জিনিস, এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল। তাহলে 20%-এর ভ্যালুই কত? 40। তুমি তৈরিশিক দিয়ে করতে পারবো, আরেকটা ডাইরেক্ট করার বুদ্ধি আছে। বলো দেখি 20-কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 2 দিয়ে। 20 দুগুণে 40, তাই না? 20-কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 2 দিয়ে। এবার বার করতে বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু বার করতে হবে। 20%-এর ভ্যালু 40, আমাকে বার করতে হবে মোট পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। একটু আগে দেখলাম পার্সেন্টেজের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেম ভাবে 100%-এর ভ্যালু বার করতে গেলে এখানেও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 100-কে গুণ করলে 200। তার মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 200 জন। এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো 7 নম্বরে কি বলছে, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তো ফ্রেন্ডস দেখো একটা জিনিস, ক্ষেত্রফল বাদ দিয়ে, ক্ষেত্রফলের অঙ্কে এই টেকনিক হবে না, ক্ষেত্রফল বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্কে যদি 1% উল্লেখ থাকে, যেমন দেখো এখানে 1% বলছে, শুধু 25%। বারবার বলছি ক্ষেত্রফল যদি বলে বর্গক্ষেত্র টর্গক্ষেত্রে, ক্ষেত্রফলের অঙ্কে কিন্তু এই টেকনিক ইউজ হবে না। বাকি সমস্ত ক্ষেত্রে সে পেট্রোল বলুক, কারো বেতন বলুক, জল জমে বরফে পরিণত বলুক, যাই বলুক না কেন, 1% যদি বলে এই টেকনিকটা ইউজ করবে। টেকনিকটা কি ফ্রেন্ডস? খুব সিম্পল একটা টেকনিক। যেই পার্সেন্ট বলবে সেই পার্সেন্টটা উপরে বসাবে, শর্টকাট একটা টেকনিক। দেখো এত কিছু বুঝতে হবে না, 25%, 10%, 20% যাই বলুক সেটা উপরে বসাবে। এবার প্রশ্ন হলো তাহলে নিচে কি লিখবো? দেখবে পার্সেন্টের পরে কি লেখা আছে বলে দেখি, বৃদ্ধি পায়, তাই না? বৃদ্ধি মানে কি? বাড়ছে। যদি বলে বৃদ্ধি পায় তাহলে 100-র সঙ্গে যোগ করব। এবার যদি বলে হ্রাস পায় বা কমছে তাহলে 100 থেকে মাইনাস করব। ক্লিয়ার? উপরে পার্সেন্ট বসাবো আর নিচে 100-র সঙ্গে যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। বাড়লে যোগ, কমলে বিয়োগ। কিন্তু বারবার বলছি ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এই টেকনিক ইউজ হবে না। ইন্টু 100, ক্ষেত্রফল বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে এই টেকনিক দিতে পারবে। কোন ধরনের ক্ষেত্রে? যখন 1% বলবে এবং পার্সেন্টের পরে বৃদ্ধি বা হ্রাস যাই বলুক এই টেকনিক। তাহলে বলে দেখি এই ক্ষেত্রে কত আসবে? উপরে 25 আর নিচে যোগ করলে 125 ইন্টু 100। কোনো ফর্মুলা শেখার দরকার নেই, সিম্পল একটা টেকনিক। 25 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 100-কে ভাগ করলে 20। তার মানে অ্যান্সার কত? 20%। তাহলে এই ধরনের অঙ্ক আশা করি তোমরা সলভ করতে পারবে। চলো নেক্সট প্রবলেম। এবার দেখো 8 নম্বরে কি বলছে, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে। দেখো একটা জিনিস, ক্ষেত্রফলের অঙ্কে যে কোনো ক্ষেত্রফল বলুক বা শুধু ক্ষেত্রফল না, দুটো পার্সেন্ট যদি থাকে, কয়টি পার্সেন্ট? দুটো, একটি দুটি। অঙ্কে শুধু দুটো পার্সেন্টের উল্লেখ আছে, আবার পার্সেন্টগুলোর পরে যদি বৃদ্ধি বা হ্রাস থাকতে হবে। শুধু ক্ষেত্রফল না, যে কোনো অঙ্কে বেতন বলুক, যাই বলুক না কেন, কারো আয় বলুক, দুটো পার্সেন্ট যদি থাকে এবং পার্সেন্টের পরে যদি বৃদ্ধি বা হ্রাস যাই থাক, তখন তুমি ফ্রেন্ডস একটা শর্টকাট টেকনিক ইউজ রাখবে, মনে রাখবে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই ফর্মুলা দিয়ে অ্যান্সার বেরোবে। সে ক্ষেত্রফল বলুক, কারো আয় বলুক, কারো বেতন বলুক, যাই বলুক না কেন, অঙ্কে যদি দুটো পার্সেন্ট থাকে এবং পার্সেন্টের পরে বৃদ্ধি বা হ্রাস যাই থাক, এই টেকনিক a প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার হয়তো তোমরা অনেকেই ভাবছো এ কি? এ এর জায়গায় একটা পার্সেন্ট বসাবে, বি এর জায়গায় অপর পার্সেন্ট বসাবে। দুটো পার্সেন্ট থাকবে, এ এর জায়গায় 1%, বি এর জায়গায় অপর পার্সেন্ট। ক্লিয়ার? তাহলে প্রথম পার্সেন্ট কত বলছি? 20% বৃদ্ধি, এ এর জায়গায় 20, প্লাস বি এর জায়গায় অপর পার্সেন্ট বসাবে। এই জায়গাটা একটু খেয়াল করবে, বি এর জায়গায় অপর পার্সেন্ট, অপর পার্সেন্ট কি বলছে? 10% হ্রাস পায়। হ্রাস মানে কি ফ্রেন্ডস? কমবে। 10% হ্রাস পায় অর্থাৎ 10% কমবে। যদি বলে কমবে তাহলে কিন্তু মাইনাস বসাতে হবে। এটা বৃদ্ধি পায় তাহলে শুধু 20,
আর যদি বলে হ্রাস পায় বা কমবে সেক্ষেত্রে মাইনাস বসাতে হবে, -10 প্লাস সেমভাবে এ এর জায়গায় প্রথম পার্সেন্ট 20, বি এর জায়গায় অপর পার্সেন্ট 10%, শুধু 10 না কিন্তু, বলো দেখি কি হবে, -10, যেহেতু কমছে তাই মাইনাস, নিচে 100। যদি কখনো পাও দুটোই কমছে তাহলে দুটোই মাইনাস করে দেবে। এখানে হবে 20 প্লাস দিয়ে মাইনাস দিয়ে -10, এখানে চিহ্নটা হবে -20 ইন্টু 10। অনেকে এখানে বৃদ্ধি হ্রাস দুটো বৃদ্ধি এর জন্য আলাদা আলাদা সূত্র শিখে, তোমরা একটাই ফর্মুলা শিখাও, এত ফর্মুলা পরীক্ষায় মনে রাখতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। একটাই ফর্মুলা শিখো, বৃদ্ধি পেলে যা আছে তাই, আর যদি হ্রাস পাই তাহলে শুধু মাইনাস বসাবে। আর নিচে 100, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তাহলে 20 থেকে 10 মাইনাস করলে 10, -2, 10 থেকে 2 বিয়োগ করলে 8%, এটাই অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, 9 নম্বরে কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে হলো 416 টাকা। প্রাথমিক মূল্য কত টাকা ছিল, অনেকভাবে করা যায়। এখানে দেখো কি বলছে, প্রথমে 20% কমে, তারপরে কি বলছে 30% বেড়ে, বেড়ে মানে বাড়লো, প্রথমে কমলো তারপরে বাড়লো, দুটো পার্সেন্ট আছে, একবার কমছে একবার বাড়ছে, বা যাই বলো, কমে বাড়ে যাই থাক, দুটো পার্সেন্ট থাকলে আমরা কি ফর্মুলা শিখলাম, a প্লাস বি প্লাস ab বাই 100, বুঝে গেল। প্রথমে কমছে পরে বাড়লো, ওভারঅল কত হলো, দুটো মিলে কি দাঁড়ালো, বাড়লো না কমলো, এই ফর্মুলার মাধ্যমে বোঝা যাবে। বুঝে গেল, দুটো পার্সেন্ট থাকলে সে কমুক বাড়ুক যাই বলুক, এই টেকনিক। তাহলে এর জায়গায় প্রথম পার্সেন্ট 20% কমে বলছে, তাহলে এর মান -20, প্লাস বি এর জায়গায় অপর পার্সেন্ট 30% বাড়লো, তার মানে বি এর মান 30, প্লাস এর জায়গায় প্রথম পার্সেন্ট 20% কমছে, তার মানে এর মান -20 ইন্টু বি এর জায়গায় অপর পার্সেন্ট কত, 30% বাড়লো, তার মানে বি এর মান কত, 30, এর জায়গায় প্রথম পার্সেন্ট 20% কমলো, তার মানে -20, বি এর জায়গায় অপর পার্সেন্ট 30% বাড়লো, তার মানে 30, নিচে 100, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 তো না লিখলেও হয়, তার মানে এখানে -20 প্লাস 30, এখানে বলো দেখি কত হবে, প্লাস এ মাইনাস এ মাইনাস, আশা করি বুঝতে পারছো, প্লাস এ মাইনাস এ কত হবে ভাই, মাইনাস, 3 দুগুণে 6, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, 30 থেকে 20 মাইনাস করলে 10, -6, 10 থেকে 6 মাইনাস করলে 4%, তার মানে আলটিমেট দাঁড়াও, এটা অ্যান্সার না কিন্তু, 4% বাড়বে। যদি মাইনাস আসতো তাহলে লিখতাম 4% কমবে, তাহলে প্রথমে কমলো পরে বাড়লো, দুটো মিলে ওভারঅল কি দাঁড়ালো, 4% বাড়লো, 4%। এবার আমরা জানি, বাদিকে লিখি, 4% বাড়লো, পার্সেন্ট মানে প্রথমে যদি থাকে 100 ইউনিট, প্রথমে পার্সেন্টেজটা কার উপর হয়, 100-র উপর হয়, এনে কি বলছে, মূল্য, হ্যাঁ, প্রথমে দ্রব্যের মূল্য যদি 100 ইউনিট থাকে, এটা যদি মুছে দিই আশা করি কারো প্রবলেম নেই, ওকে, প্রথমে ছিল 100, এখন 4% বাড়বে মানে 4 ইউনিট বাড়বে, প্রথমে 100 ছিল এখন 4 বাড়বে, তার মানে এখন কত হবে, 100 যোগ 4 অর্থাৎ 104 ইউনিট। দেখো এ দূর ক্লিয়ার কিনা, দুটো পার্সেন্ট মানে এই ফর্মুলা দিয়ে দিলাম, 4% বাড়বে, 4% মানে কি, তোমরা বলবে পার্সেন্টেজ মানে আগে ছিল 100, পার্সেন্টেজ কার উপর হয়, 100-র উপর, প্রথমে দাম ছিল 100, বর্তমান দাম হচ্ছে, বর্তমান বা এখন দাম হচ্ছে 104 ইউনিট, 4 ইউনিট বাড়লো। এবার প্রশ্নে কি দেওয়া আছে বলো দেখি, প্রশ্নে দেওয়া আছে এখন বা বর্তমান দাম 416 টাকা, বুঝা গেল। তাহলে বলো দেখি 104 ইউনিট যেটা আসছে এটাও কি বর্তমান দাম, আর 416 টাকা যেটা আসলো এটাও কিন্তু বর্তমান দাম, এটাও দ্রব্যের বর্তমান দাম যদি কত বলি, 104 ইউনিট, নিচে আরেকবার লিখি, 104 ইউনিট দ্রব্যটির বর্তমান দাম, এটা ইউনিট দিয়ে আছে, আর 416 যেটা আছে এটাও দ্রব্যের বর্তমান দাম, দেখো এতটুকু জায়গা বুঝতে পারছো কিনা, এইটাও দ্রব্যের বর্তমান দাম, এইটাও দ্রব্যের বর্তমান দাম, যেহেতু দুটো সেম জিনিস, তাহলে ফ্রেন্ডস তোমাকে মানতেই হবে এই 104 ইউনিটের ভ্যালু বা 104 ইউনিটের মান বা 104 ইউনিট মানে বোঝায় 416 টাকা, দুটো সেম জিনিস। বলো দেখি 104-কে কত দিয়ে গুণ করলে 416 আসে, 4 দিয়ে 104-কে গুণ করলে 416 হয়। এবার বলছে প্রাথমিক মূল্য কত, প্রথমে দাম কত ছিল 100 ইউনিট, অর্থাৎ আমাকে 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে, ওকে। প্রাথমিক মূল্য মানে প্রথমে দাম কত ছিল,
প্রথমে দাম কত ছিল 100 ইউনিট, 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 104 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 4 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে 100 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে গুণ করলে 400 টাকা, অর্থাৎ দ্রব্যটির প্রথমে দাম ছিল 400 টাকা। এটাই অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস 10 নম্বরে কি বলছে, এ এর 90% সমান সমান বি এর 30% এবং বি সমান সমান এ এর x% হলে x সমান সমান কত। একটা জিনিস বলি, এটা সলভ করার আগে দেখো এই যে অঙ্কগুলো করানো হচ্ছে এটা শুধু ডব্লিউবিপি মেইনস যারা দিবে তাদের জন্য না, কিন্তু যারা প্রাইমারি পরীক্ষা দিবে বা ডব্লিউবিসিএস দিবে, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দাও না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি হেল্পফুল। তাই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা খাতা কলম নিয়ে বসো, যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু খাতায় নোট করো এবং ভিডিও শেষ হয়ে গেলে এগুলো বারবার প্র্যাকটিস করো। শতকরা মোটামুটি সমস্ত রকমের অঙ্ক কিন্তু আজকের এই ভিডিওতে কভার করবো, তাহলে খুবই হেল্পফুল ভিডিওটা একদম স্কিপ করবে না। আর যেই অঙ্কগুলো করানো হচ্ছে প্রত্যেকে কিন্তু নোট করো। দেখো এখানে কি বলছে, এ এর 90% সমান সমান কি বলছে বলো দেখি, বি এর 30%। আচ্ছা কি বলছে এটা পরে ভাববো। আচ্ছা এর মানে কি, আচ্ছা দেখো পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, এর মানে ইন্টু 90 সমান সমান বি এর মানে ইন্টু 30, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, এখানে 0 0 ক্যান্সেল, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, এখানে 9 মানে কত থাকবে 1। এতদূর ক্লিয়ার? খুব চাপ তো হচ্ছে না কারো? ওকে, এটাকে সাজিয়ে লিখলে এ বাই বি সমান সমান এখানে উপরে 1 থাকবে আর 3 গুণ আকারে আছে, ওই পারে গেলে নিচে যাবে। অনেকে হয়তো অঙ্কগুলো বলবে এগুলো সহজ অঙ্ক, এগুলো তো পারি, তোমাদের আবার বলবো অঙ্কগুলো রিভাইজ করো। অঙ্কে কিন্তু রিভিশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর জ্যামিতি তারপরে পরিমিতি যেগুলো চলছে, যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই আমি করাবো। ওকে, তাহলে এটা সাজিয়ে লিখলে বুঝছো, এ এই বি বাদিকে আসলে নিচে যাবে, 1 একই থাকবে, 3 বাদিকে ছিল ডান দিকে গেলে নিচে যাবে। তার মানে এ এর মান 1 ইউনিট, বি এর মান 3 ইউনিট। এবার দেখো এতদূর ক্লিয়ার? এবার প্রশ্নে কি বলছে দেখো, ভাষাটা কিভাবে ঘুরিয়ে বলছে। প্রশ্নে দেওয়া আছে বি সমান সমান এ এর x%, বি সমান সমান এ এর x%। তাহলে আমরাও বার করি বি এ এর কত পার্সেন্ট হয়। প্রশ্নে দেওয়া আছে বি হবে এ এর x%, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করার চেষ্টা করি বি এর কত পার্সেন্ট হবে। কিভাবে বার করব, বি আছে প্রথমে বি উপরে, বি কত 3, আর পার্সেন্টেজটা কার উপর বার করতে বলছে, এর কত পার্সেন্ট। দেখো কার উপর পার্সেন্টে, এ এর কত পার্সেন্ট, তাহলে এর মানটা আসবে নিচে, এর মান 1, এটা নিচে। বুঝা গেল? বি এর মান উপরে আর পার্সেন্টেজটা এর উপর বার করতে বলছে, এর মান নিচে, এর মান 1, এটা নিচে। পার্সেন্টেজে আনার জন্য ইন্টু 100, তাহলে 1 তো না লিখলে হয়, 3 দিয়ে 100কে গুণ করলে 300%। তাহলে আমরা মাত্র কি বার করলাম বলো দেখি, বি এর, এখানে নিচে আরেকবার লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা বার করলাম বি এ এর কত পার্সেন্ট হচ্ছে বলো দেখি, 300%। প্রশ্নে দেওয়া আছে বি এ এর x%, আর আমরাও একটু ক্যালকুলেশন করে বার করি বি এর কত পার্সেন্ট হয়। তোমরা আমার ভাষা বুঝতে পারছো? প্রশ্নে দেওয়া আছে বি সমান সমান এ এর x%, x মানে কত জানি না, তো চলো আমরা কি করলাম, আমরাও বার করি বি এর কত পার্সেন্ট হয়। আমরা বার করে দেখলাম বি এর 300% হয়। তাহলে প্রশ্নে দেওয়া আছে বি এর x%, আমরা বার করলাম বি এর 300%। তাহলে দুইটা যদি কম্পেয়ার করি, এখানেও বি এখানেও বি এখানেও এ এখানেও এ, তার মানে x এর মান কত হবে বলো দেখি, 300 হবে না? প্রশ্নে দেওয়া আছে বি এর x%, আমরা বার করলাম বি এর 300%। তাহলে দুটো যদি কম্পেয়ার করি তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো x এর মান কত, 300। দেখো এই দুটো লাইন সেম, এখানেও বি এখানেও বি এখানেও এ এখানেও এ, তার মানে x এর মানই কত হবে, 300। এটাই অ্যান্সার। দেখো 11 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। দেখো এটা দুভাবে সলভ করব। প্রথমে একটু কনসেপচুয়ালি করছি, তারপর শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে এক লাইনে সলভ করা যায় সেটাও দেখাবো। আর প্রথমে যেটা কনসেপচুয়ালি করবে সেটা স্কিপ করবে না, সেটাও প্রত্যেকে বুঝবে, শুধু একটু ধৈর্য সহকারে পুরোটা দেখো। কি বলছে, চিনির মূল্য 20% কমে, মূল্য আমি লিখে নিলাম মূল্য, মূল্য মানে দাম। একদিকে লিখি আগে, আরেকটা লিখি কি লিখি, বর্তমান। ওকে, 20% কমে মানে কি, পার্সেন্ট মানে কি 100-র উপর হয়। আগে দাম যদি থাকে 100 টাকা,
এখন 20 টাকা কমবে, 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা। 20% কমে মানে তোমরা বলবে আগে দাম যদি 100 থাকে, পার্সেন্টেজ মানে 100-র উপর হয়, এখন দাম হবে 80। তাহলে দুটোর অনুপাত করলে কত হয়? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তার মানে 5:4। তার মানে আগে দাম যদি থাকে 5 ইউনিট, বর্তমান দাম 4 ইউনিট। এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, এই টেকনিকের অঙ্ক তোমাদের অনেক করতে হবে। হ্যাঁ, মূল্যের অনুপাত হচ্ছে 5:4। এবার মূল্য থেকে আমরা পরিমাণের অনুপাত বার করব। পরিমাণ অনুপাত মানে একটা আভাস পাওয়ার চেষ্টা করি। আগে দাম ছিল 5 ইউনিট, ঠিক আছে, বর্তমান দাম 4 ইউনিট। আগে ছিল 5 ইউনিট, এখন দাম 4 ইউনিট। এবার একটা জিনিস খেয়াল করবে, দাম যত বাড়বে জিনিস তত কম পাওয়া যাবে, দাম যত বেশি হবে জিনিসের পরিমাণ তত কম হবে। মূল্য বা দাম যত বেশি হবে পরিমাণ তত কম হবে। যেমন আগে দাম কি ছিল? বেশি ছিল। আর বর্তমান দাম কি হচ্ছে বলো দেখি? কম। আগে যেহেতু দাম বেশি ছিল তাহলে পরিমাণ আগে কম পাওয়া যেত। কি বলছে? চিনির অঙ্ক, তাই না? হ্যাঁ, চিনি। আগে চিনির দাম বেশি ছিল, তাহলে আগে চিনি কম পাওয়া যাবে। এখন চিনির দাম কমছেই, তাই চিনি বেশি পাওয়া যাবে। এবার যেহেতু দাম বেশি ছিল আগে, তাহলে চিনি কম পাওয়া যাবে, চিনির পরিমাণ কম হবে। কতটুকু কম হবে দেখো, এখান থেকে পাওয়া যাবে। এটাকে উল্টে দাও, আগে যদি চিনি পাওয়া যায় 4 ইউনিট, এখন চিনি বেশি পাওয়া যাবে। বেশি বলতে কতটুকু বেশি খুঁজতে হবে না, এইখান থেকে এটাকে উল্টে দাও। দাম দাম আর পরিমাণ দুটোর উল্টো সম্পর্ক। উল্টো মানে বুঝতে পারছো? দাম বেশি হলে পরিমাণ কম পাওয়া যাবে, আবার যখন দাম কমবে পরিমাণ বেশি পাওয়া যাবে, আবার দাম বেশি হলে পরিমাণ কম পাওয়া যাবে। তাই দামের অনুপাতকে যদি উল্টে দিই তাহলে পরিমাণটা পাওয়া যাবে। দেখো হিসাবটা মিলছে, 4 আসবে এখানে, 5 যাবে এখানে। আগে দাম বেশি ছিল, চিনি কম পাওয়া যেত 4 ইউনিট। আগে কতটুক চিনি পাওয়া যেত? 4 ইউনিট। এবার এখন দাম কমছে, এখন চিনি বেশি পাওয়া যাবে। কতটুক বেশি পাওয়া যাবে? এটাকে উল্টে এখানে দিয়ে দাও, 5 ইউনিট। দেখো হিসাবটা ঠিকঠাক দাঁড়াচ্ছে। তাহলে মূল্যকে উল্টে দিলেই পরিমাণ পাওয়া যাবে। উল্টে প্রথমেরটা পরে যাবে, পরেরটা প্রথমে আসবে, খুব সিম্পল। তাহলে বলো দেখি, আগে 4 ইউনিট চিনি পাওয়া যেত, এখন চিনি পাওয়া যাচ্ছে 5 ইউনিট। বলো দেখি এখন কতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে? 1 ইউনিট। আগে 4 ইউনিট পাওয়া যেত, এখন 5 ইউনিট পাওয়া যাচ্ছে, এখন 1 ইউনিট চিনি বেশি পাওয়া যাচ্ছে। এবার প্রশ্নে দেখো তো কতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে। প্রশ্নে বলছে 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। কতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে? 5 কেজি। আমরা বার করলাম 1 ইউনিট চিনি বেশি পাওয়া যাচ্ছে। আমি যদি বলি 1 ইউনিটটা কি, তোমরা কি বলবে বলো দেখি? এতটুক চিনি বেশি পাওয়া যায়। আবার যদি তোমাদের সেম ভাবে বলি 5 কেজি কি বোঝাচ্ছে, তোমরা বলবে এতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এটা আর এটা দুটো কিন্তু সেম জিনিস। 1 ইউনিট কি? 1 ইউনিট চিনি বেশি পাওয়া যায়। 5 কেজি কি? আগের থেকে এখন 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে দুটো কিন্তু সেম জিনিস, একটা ইউনিট দিয়ে আছে, একটা রিয়েল ভ্যালু দিয়ে আছে। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 5 কেজি। দেখো ক্লিয়ার করতে পারছো কিনা? 1 ইউনিট কি? এতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে। 5 কেজি কি? এতটুক চিনি বেশি পাওয়া যাচ্ছে। যেহেতু দুটো সেম জিনিস, 1 ইউনিটের ভ্যালুই 5। কত দিয়ে গুণ করলে আসে 1 কে? 5 দিয়ে গুণ করলে আসে 5 ওকে 5 কেজি। তাহলে সেম ভাবে 4 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20 কেজি। একটু আগে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানেও সেম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20 কেজি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আগেরটা কেন বার করলাম, বর্তমানটাও বার করা যাবে। 5 ইউনিটের ভ্যালু 5 5 25 কেজি, কিন্তু বর্তমানটা চাইনি, পূর্বেরটা চেয়েছে, তাই না? বলছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত। তাহলে পূর্বে কত কেজি চিনি কেনা হতো? 20 কেজি। কত টাকায় বলো দেখি? প্রশ্নে দেওয়া আছে কিন্তু। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায়। ওই ব্যক্তি আগেও 600 টাকার চিনি কিনতো, এখনো 600 টাকারই চিনি কিনি। তাহলে আগে কত টাকার চিনি কিনতো? 600 টাকায়। আর 600 টাকায় কত কেজি চিনি পাওয়া যেত? 20 কেজি। বুঝা গেল? লোকটা আগেও 600 টাকার চিনি কিন্তু এখনো 600 টাকারই চিনি কিনে। এবার প্রশ্ন হলো, আগে 600 টাকা খরচ করত, 600 টাকা খরচ করে কত কেজি চিনি পাওয়া যেত? 20 কেজি। বুঝা গেল? 20 কেজি চিনি কিনতে কত টাকা লাগতো? 600 টাকা। এতটুকু বুঝতে পারছো আশা করি। প্রথমে মূল্য থেকে পরিমাণে আসলাম, 1 ইউনিট চিনি বেশি পাওয়া যায়। প্রশ্নে বলছে 5 কেজি চিনি বেশি পাওয়া যায়।
1 ইউনিটের ভ্যালু 5 কেজি, 4 ইউনিটের ভ্যালু 20 কেজি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই ব্যক্তি 20 কেজি চিনি কত টাকায় কিনতো, 600 টাকায়। অর্থাৎ 20 কেজি চিনির দাম আগে ছিল 600 টাকা। 20 কেজির দাম যদি 600 টাকা থাকে, তাহলে ভাই বলো দেখি 1 কেজির দাম কত? তোমরা বলবে কম হবে, কম মানে 600কে 20 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 60কে ক্যান্সেল করলে 30 টাকা। দাঁড়াও এটা আমি শর্টকাটেও দেখাচ্ছি। 20 কেজির দাম 600 টাকা হলে 1 কেজির দাম কত হবে, 600/20 অর্থাৎ 30 টাকা। এত দূর ক্লিয়ার? তোলা হয়ে গেছে? যদি তোলা না হয় ভিডিওটা একটু পজ করে তুলে নাও, আমি এবার শর্টকাটে দেখাচ্ছি। এটা তো হচ্ছে কনসেপচুয়াল। এবার শর্টকাটেটা না করা বেটার, কারণ শর্টকাটে করতে গেলে একটু তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা কিরকম? ফর্মুলাটা হচ্ছে 1 কেজি চিনির পূর্বমূল্য যদি বার করতে বলে, পূর্বমূল্য মানে আগেরটা, বর্তমান মূল্য বার করা সহজ, পূর্বমূল্য বার করতে গেলে ফর্মুলা হচ্ছে ax আর নিচে হচ্ছে 100 ± x ইন্টু n। একটু শর্টকাটে এক লাইনে হবে ঠিক আছে, কিন্তু ফর্মুলাটা মনে রাখা একটু টাফ। এই ধরনের অঙ্কে এত পার্সেন্ট কমে যাওয়া, এত পার্সেন্ট বেশি পাওয়া যাচ্ছে, এত পার্সেন্ট বেড়ে যাওয়া, এত কেজি বেশি পাওয়া যাচ্ছে, তখন এই টেকনিক পূর্বমূল্য বার করতে গেলে ax/100 ± x ইন্টু n। এ মানে কি? এ মানে টোটাল টাকা। যেমন এখানে 600 টাকার চিনি কিনবে, এ হচ্ছে টোটাল। এক্স মানে পার্সেন্ট, এন মানে কত কম বা বেশি, আর প্লাস মাইনাস কেন? যদি বাড়ে তাহলে প্লাস দিব। যেমন এখানে কি বলছে, 20% কমে, কমছে বলছে, তাহলে মাইনাস। পার্সেন্টের পরে দেখবে বাড়লে প্লাস, কমলে মাইনাস। পার্সেন্টটা কিন্তু 20% কমে, তার মানে মাইনাস। তাহলে বসাও তো, এর জায়গায় 600, এক্স এর জায়গায় 20, নিচে কি হবে 100, প্লাস হবে না মাইনাস হবে? তোমরা বলবে কমছে, তার মানে -20 ইন্টু এন। এন এর জায়গায় হচ্ছে কত বসাবো বলো দেখি? এন এর জায়গায় বসাবো কতটুকু কম বা বেশি, কত কম পাওয়া যাচ্ছে, 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, এন এর জায়গায় 5। বুঝা গেল? এন এর জায়গায় কত কম বা বেশি বসাবো। তাহলে উপরে হবে 600 ইন্টু 20, নিচে বিয়োগ করলে 80 ইন্টু 5। তাহলে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 দিয়ে 8কে ভাগ করলে 2। ওকে, 4 5 20, 4 2 8, 2 দিয়ে 60কে ভাগ করলে 30। এটাও অ্যান্সার 30 টাকা। দাঁড়াও আরেকটা জিনিস, পূর্বমূল্য বার করতে গেলে এই ফর্মুলা। আর যদি বলতো 1 কেজির বর্তমান মূল্য, এটা বার করবো না, ফর্মুলাটা শুধু লিখে রাখো, নোট করে রাখো যদি শর্টকাটে করতে চাও। ax/110। বর্তমান মূল্য বার করা আরো সহজ। ax/110, এ মানে টোটাল টাকা, এক্স মানে পার্সেন্টেজ, এন মানে কত কম বা বেশি। ক্লিয়ার? দুভাবেই সলভ করা হলো। দেখো 12 নম্বর, খুব ইম্পর্টেন্ট টাইপ। দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো, নর্মালি আমরা পার্সেন্টেজ মানে টোটাল ভোটার কত ধরে নিব, 100%। টোটাল ভোটার বা মোট ভোটারকে যাই বলে, আচ্ছা ভোটার লিখলাম। তার মধ্যে এই 100% ভোটটা 2 ভাগ হবে, কিছু পাবে বিজয়ী প্রার্থী আর কিছু পাবে পরাজিত প্রার্থী, তাই না? এনে ভোট ক্যান্সেল হয়, ভোট দিতে আসেনি, কিছুই বলেনি, তার মানে নর্মাল টোটাল 100% ভোটটা 2 ভাগ হবে। কিছু পাবে বিজয়ী প্রার্থী, কিছু পাবে পরাজিত প্রার্থী। কারণ এখানে কজন প্রার্থী আছে বলো দেখি? 2 জন প্রার্থী আছে। তাহলে 100% এর মধ্যে বিজয়ী প্রার্থী পায় 60% ভোট। প্রশ্নে দেওয়া আছে টোটাল ভোটার 100%, এই 100টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী ভোট পায় 60%, মানে 60টি ভোট। আর পরাজিত প্রার্থী কোন ভোট, কত ভোট পাবে? বাকি ভোট। টোটাল 100% এর মধ্যে 60% পাচ্ছে বিজয়ী প্রার্থী, আর বাকি যে 40% থাকে এটা পাবে পরাজিত প্রার্থী। কত? টোটাল 100 থেকে বিজয়ী প্রার্থীরটা মাইনাস করে দাও, তাহলে 40% হচ্ছে পরাজিত প্রার্থীর ভোট। ক্লিয়ার? এত দূর? টোটাল 100%, তার মধ্যে বিজয়ী প্রার্থী 60%, বাকি 40% পরাজিত প্রার্থী। 60 আর 40 মিলে 100%। টোটাল ভোট 2 ভাগ হচ্ছে। এবার বিজয়ী প্রার্থী পাচ্ছে 60%, পরাজিত প্রার্থী পাচ্ছে 40%। বলো দেখি কে জয়লাভ করে? বিজয়ী প্রার্থী জয়লাভ করে, তাই না? কে জয়লাভ করে? বিজয়ী প্রার্থী। কত ভোটে জয়লাভ করে? এ পাচ্ছে 60টা ভোট, এ পাচ্ছে 40টা ভোট। কে জয়লাভ করে? এই প্রার্থী। কত ভোটে জয়লাভ করে বলো দেখি? এদের ডিফারেন্সটা, ডিফারেন্স মানে বুঝতে পারছো? এ কতগুলি ভোট বেশি পায়? 20টি ভোট বেশি পায়,
তার মানে এ 60 মাইনাস 40 বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি, 20% ভোটে জয়লাভ করে। এ 60টা পাচ্ছে, এ 40টা পেয়েছে। তাহলে কে বেশি পেয়েছে? এ কতগুলো ভোট বেশি পেয়েছে? 20% ভোট বেশি পেয়েছে। এর থেকে 20% ভোট বেশি পেয়েছে, তার মানে 20% ভোটে জয়লাভ করে, এত ভোটে জয়লাভ করে। লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কত ভোটে জয়লাভ করে মানে বোঝা গেল, এদের ডিফারেন্সটা, ডিফারেন্স কত? 20%। তার মানে 20% ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো তো কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 5000 ভোটে জয়লাভ করে। আমি যদি বলি 20% কি, তোমরা বলবে এত ভোটে জয়লাভ করে। আবার 5000টা কি, এত ভোটে জয়লাভ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা আর এটা দুটো সেম জিনিস, এটা পার্সেন্টেজে আছে, এটা রিয়েল ভ্যালু দিয়ে আছে। তাহলে আমি বলতে পারি 20% এর ভ্যালুই হচ্ছে কত বলো দেখি, 5000। 20কে কত দিয়ে, আচ্ছা মনে করো তৈরি শিক করে দিব, তৈরি শিকটাও দেখিয়ে দিই। এবার আমাকে বার করতে হবে মোট ভোটার, কত দিয়ে গুণ করলে আসে মনে করো বার করতে পারছো না, চলো তৈরি শিক করে দিব। 100% এর ভ্যালু কত? 20% এর ভ্যালু 5000, বার করতে হবে মোট ভোটার মানে 100% এর ভ্যালু কত। কিভাবে সলভ করে? সবসময় প্রশ্নবোধকের উপরেরটা লিখবি 5000 ইন্টু, সবসময় প্রশ্নবোধকের উপরেরটা লিখবে ইন্টু, এটাকে জাস্ট উল্টে দিবি, মানে 100 আসবে উপরে, 20 নিচে। তাহলে 20 দিয়ে 100কে কাটলে 5, 5 আর 5000 গুণ করলে 5 5 25,000। তার মানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে কত? 25,000। এটাই অ্যান্সার। দেখো 13 নম্বরে কি বলছে, একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত ছিল, বিরত মানে 10% ভোট দেয়নি। প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 5400 ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? আগেরটার মতো একটু শুধু লেজ লাগানো আছে, চলো। তাহলে টোটাল ভোটার কত আমরা জানি 100%, মোট ভোটার 100%। এবার বলছে 10% ভোট দেয়নি, টোটাল 100%, তার মধ্যে 10% মানে 100 জনের মধ্যে 10 জন ভোট দেয়নি। তাহলে ভোট দিচ্ছে কত? 100 মাইনাস 10, 90%। এতজন ভোট দিল, তার মানে এটাকে আমরা বলি প্রদত্ত ভোট। কি বলি? প্রদত্ত ভোট, মানে এতজন ভোট দিয়েছে। ক্লিয়ার? টোটাল ভোটার ছিল 100%, 10% ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কত? 100 মাইনাস 10 অর্থাৎ 90%। এটা হচ্ছে প্রদত্ত ভোট, মানে এতজন ভোট দিয়েছে। এবার এই প্রদত্ত ভোটটা দুভাগ হবে। এবার অনেকে বলবে দুভাগ কেন? কারণ এখানে দুজন ক্যান্ডিডেট আছে, একজন জিতবে, তার মানে একে বিজয়ী প্রার্থী নাম দিয়ে দিই, আরেকজন পরাজিত হবে। দুজন ক্যান্ডিডেট, সিম্পল কথা, একজন জয়ী হবে মানে বিজয়ী হবে, আরেকজন পরাজিত হবে। বিজয়ী প্রার্থী কত ভোট পায় দেখো, প্রদত্ত ভোটের 60%। কত ভোট? প্রদত্ত ভোটের 60%। প্রদত্ত ভোট কত? 90। ভাষাটা ভালো করে খুঁজো। প্রদত্ত ভোটের, প্রদত্ত ভোট কত? 90। এর মানে ইন্টু 60% মানে 60/100। বুঝা যাচ্ছে কি বলছি? প্রদত্ত ভোট 90 এর, প্রদত্ত ভোট এর মানে গুণন 60% মানে 60/100। তাহলে 0 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয় 6 নং 54%। তাহলে প্রদত্ত ভোট 90%, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 54%, আর বাকি ভোটটা কে পাবে? পরাজিত প্রার্থী। বোঝা যাচ্ছে কি বললাম? 90% প্রদত্ত ভোট, এটা দুভাগ হবে, কিছুটা পাবে বিজয়ী প্রার্থী, বাকি ভোট পাবে পরাজিত প্রার্থী। তাহলে বাকি ভোট কত থাকে? 90কে দুভাগ করছে, 90 মাইনাস 54, 90 থেকে 54 মাইনাস করলে কত হয়? 34%, এটা পাবে পরাজিত প্রার্থী। ওকে, বিজয়ী প্রার্থী 54%, পরাজিত প্রার্থী 34%, দুটো মিলে 90%। বুঝে গেল? 90% দুভাগ হচ্ছে, বিজয়ী প্রার্থী পাবে 54%, বাকি 34% পরাজিত প্রার্থী। এত দূর ক্লিয়ার আশা করি? ওকে। এবার দেখো, এই প্রার্থী 54% পেল, পরাজিত প্রার্থী 34%, নিশ্চয়ই এই প্রার্থী জয়লাভ করছে। এবার প্রশ্ন হলো কত ভোটে জয়লাভ করে, এদের ডিফারেন্স। 54 থেকে 36 মাইনাস করলে কত হয় বলো দেখি ডিফারেন্সটা? 18%। তার মানে বিজয়ী প্রার্থী 18% ভোটে জয়লাভ করে। এত দূর ক্লিয়ার? টোটাল ভোটার 100%, প্রথম থেকে একটু আসি, 10% ভোট দেয়নি, ভোট দিয়েছে 90%। এই 90% ভোট দুভাগ হচ্ছে, বিজয়ী প্রার্থী পায় প্রদত্ত ভোটের 60% অর্থাৎ 54%, বাকি 36% পায় পরাজিত প্রার্থী।
তাহলে এই প্রার্থী 54%, এই প্রার্থী 36%, কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে? 18% ভোটে জয়লাভ করে। এদিকে যদি লিখি কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে? 18%। আর প্রশ্নে দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে? 5400 ভোটে জয়লাভ করে। তাহলে আমি যদি বলি 18% কি? এত ভোটে বিজয়ী প্রার্থী জয়লাভ করে। আবার 5400টা কি? এত ভোটে বিজয়ী প্রার্থী জয়লাভ করে। তোমরা বলবে আরে দুটো তো সেম জিনিস। তাহলে আমরা বলতে পারবো 18%-এর ভ্যালুই হচ্ছে কত? 5400। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে ফ্রেন্ডস তোমাকে মানতেই হবে 18%-এর ভ্যালু বা মান হচ্ছে 5400। ডাইরেক্ট করতে পারি 18কে কত দিয়ে গুণ করলে 54 হয়? 3 দিয়ে। একটা সংখ্যা খোঁজার চেষ্টা করো কোন সংখ্যা দিয়ে 18কে গুণ করলে 54 হয়? 3 দিয়ে। আর দুটো শূন্য আছে, দুটো শূন্য। এবার আমাকে বার করতে কি বলছে? মোট ভোটার। মোট ভোটার মানে 100%-এর ভ্যালু কত? তাহলে 18%-এর ভ্যালু বার করতে গিয়ে 300 দিয়ে গুণ করেছি। তাহলে 100%-এর ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 300 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 3 ওকে 3 আর 4টে শূন্য, তার মানে 30,000। তার মানে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 30,000। এটাই অ্যান্সার। দেখো 14 নম্বর, খুব ইম্পর্টেন্ট টাইপ, ভালো করে দেখবে। কোনো ফর্মুলা শিখতে হবে না, আবার শর্টকাটে শিখবো। একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, এটা বর্তমান। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? আচ্ছা একটা জিনিস দেখো, বর্তমান জনসংখ্যা কত? 7,986। এরকম আগে বা পরে যাই বার করতে বলে মন দিয়ে শুনবে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পায়? 10%। এটাকে ভগ্নাংশে আনতে পারো বা ডাইরেক্টও করতে পারো। 10% মানে আগে যদি 100 থাকে এখন হবে 110। 10% বৃদ্ধি পায় মানে কি? আগে যদি 100 থাকে বর্তমান বা এখন হবে 110। বুঝা গেল কি বললাম? 10% বৃদ্ধি পায় মানে আগে 100 জন থাকলে বা 100 ইউনিট থাকলে এখন 10 ইউনিট বাড়বে, এখন জনসংখ্যা 110। আচ্ছা আমাদের কোনটা বার করতে বলছে বলে দেখি? আগের জনসংখ্যা। আগের জনসংখ্যা। তাহলে সমান সমান, মন দিয়ে শুনবে, যেটা দেওয়া আছে এটা লিখো 7,986। বর্তমান হোক আগের হোক যাই হোক কিছু না কিছু তো দেওয়া থাকবে, এটা লিখবে ইনটু, মন দিয়ে শুনবে, আমাকে কোন জনসংখ্যা বার করতে বলছে? আগের জনসংখ্যা। তাহলে আগেরটা লিখবো উপরে। আগের জনসংখ্যা বার করতে বলছে, আগেরটা লিখবো উপরে। আগে কত ছিল জনসংখ্যা? 100, এটা উপরে। আর 110টা কোথায় লিখবো? নিচে। স্যার মাথায় ঢুকছে না কিছু? আরেকবার। ওকে, বর্তমান জনসংখ্যা যেটা দেওয়া আছে এটা লিখবো। বর্তমান হোক আগের হোক পরের হোক কিছু না কিছু দেওয়া থাকবে, এটা লিখবো ইনটু। এবার একটু পার্সেন্টটাকে ভাঙাবে, এটা মনে মনে ভাঙাবে। 10% ভাঙালে কি হয়? আগে 100 ছিল, এখন 10 বাড়বে, তার মানে এখন 110। ওকে, আগে ছিল 100, এখন 110। এবার এই দুটোর মধ্যে একটা উপরে যাবে, একটা নিচে যাবে। কোনটা উপরে যাবে? দেখো আগেরটা বার করতে বলছে না, আগেরটা আগের। তাহলে আগের জনসংখ্যা কত? 100, এটা উপরে আসবে। যেটা বার করতে বলবে, আগের জনসংখ্যা বার করতে বলছে, তাই আগেরটা উপরে। যদি বলতো বর্তমান জনসংখ্যা কত, তাহলে বর্তমানটা উপরে দিতাম। বুঝা গেল? যেটা বার করতে বলবে আগের জনসংখ্যা উপরে, আর বাকি যেটা থাকবে এটা নিচে। এবার প্রশ্ন হলো, দেখো প্রশ্ন কয় বছরের উল্লেখ করছে? 3 বছর। তাহলে এই জিনিসটা 3 বার লিখবে। কয়বার লিখবো? 3 বার। 3 বার কেন লিখলাম? 3 বছর বলছে 3 বার। যদি বলে 2 বছর, তাহলে 2 বার লিখবে। 0 0 ক্যান্সেল করো, 1 0 1 0 1 0 1 0 1 0 1 0। আচ্ছা 11 দিয়ে কাটো তো। 11 দিয়ে ভাগ করলে 7 × 77 থাকবে 2 28, তাই না? 11 দুগুণে 22 থাকবে 6 66, 6 × 66। 11 দিয়ে আরো কাটো, 6 × 66 থাকবে 6, 6 × 66। আরো 11 দিয়ে কাটো, 6 × 66। তার মানে গুণ করলে কত হবে? 6, আর এখানে 1 0 2 0 3 0, 3টে শূন্য। তার মানে আগের জনসংখ্যা 6000। ক্লিয়ার ফ্রেন্ডস? যেটা বার করতে বলবে, আগের জনসংখ্যা বার করতে বলছে, আগেরটা উপরে, আর বাকি যেটা থাকবে এটা নিচে। 3 বার কেন? 3 বছর বলছে, তাই 3 বার লিখলাম। ক্লিয়ার ফ্রেন্ডস? দেখো 15 নম্বরে কি বলছে? নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3400 টাকা হলে বেতন কত টাকা? দেখো খুব ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট। শুধু ভাষা অনুযায়ী চলো, অঙ্কের অ্যান্সার বের হয়ে যাবে। পার্সেন্টেজের ক্ষেত্রে টোটালটাকে আমরা কি ধরি? 100%। মনে করো কাজের অঙ্ক করছো, টোটাল কাজ 100%। নাম্বারের অঙ্ক করলে টোটাল নাম্বার 100%। একটা আয়ের অঙ্ক করছো, টোটাল আয় 100%। এটা যেমন বেতনের অঙ্ক করছি, তাহলে টোটাল বেতনকে তুমি ভাববে 100%। ওকে, মোট বেতন, সরি আরেকটা শূন্য হবে।
মোট বেতন 100%, টোটালটা আমরা 100 ধরি। এটার মধ্যে 20% ভাড়া দেয়, তাহলে 100% ইনকাম করে তার মধ্যে 20% ভাড়া দেয়। বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি থাকে কত পার্সেন্ট? 100 থেকে 20 মাইনাস করলে তোমরা বলবে বাকি থাকে, বাকি টাকা 80%। টোটাল ইনকাম 100%, তার মধ্যে 20% বাড়ি ভাড়া দেয়, বাকি থাকে 80%। এবার এই বাকি টাকা দেখো প্রশ্নে কি বলছি, বাকি টাকার 70%, বাকি টাকার 70% সংসার খরচ করে, বাকি টাকার 70% কি করে? সংসার খরচ করে। এটা দিয়ে সংসার খরচ করে, হ্যাঁ লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল 100% বেতন, তার মধ্যে 20% বাড়ি ভাড়া দেয়, বাকি থাকে 80%। এই 80% দুভাগ হচ্ছে, বাকি টাকার 80% সংসার খরচ করে, আর বাকিটা কি করে বলো দেখি, আর কিছু বলে নেই, বুঝতে হবে। বাকি টাকার 70% কি করে? সংসার খরচ। এবার আচ্ছা এটা বার করে দিই, এটা চলো বার করে দিই, এটা বাকি টাকার 70% কত হয় চলো বার করে দিই, তাহলেই মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। বাকি টাকার 70%, বাকি টাকা কত? 80, এর ইন্টু 70% মানে 70/100, 00 ক্যান্সেল, তার মানে 27 56%। একটু আগে করলাম ওই ভোটের অঙ্কে। তাহলে বাকি টাকা 80%, এটা দুভাগ হবে, বাকি টাকার 70% সংসার খরচ করবে। কতটুক করবে সংসার খরচ? বাকি টাকার, ভাষাটা দেখো, বাকি টাকার 70%, বাকি টাকা 80%, এর ইন্টু 70% মানে 70/100, ভাঙালে 56%। তাহলে বাকি টাকা 80%, তার মধ্যে 56% কি করে? সংসার খরচ। আর বাকি যে থাকে, বাকি কত থাকে? 80 মাইনাস 56, এই 24% কি করে? সঞ্চয় করে। দেখো বুঝতে পারো কিনা। টোটাল 100%, 20% বাড়ি ভাড়া দেয়, বাকি থাকে 80%। এই 80% দুভাগ হবে, কিছুটা সংসার খরচ আর বাকিটা সঞ্চয়। সংসার খরচ করে বাকি টাকার 70% অর্থাৎ 56% সংসার খরচ করে, বাকি 24% সঞ্চয় করে। দেখো 56% সংসার খরচ, 24% সঞ্চয়, দুটো মিলে কত হয়? টোটাল 80%। বুঝা গেল? তাহলে 20% বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি 80% দুভাগ করছে, এই 56% সংসার খরচ, আর বাকি কত থাকে? 80 মাইনাস 56 কত হয়? 24% সঞ্চয় করে। তাহলে ফ্রেন্ডস এবার আমি একটু বাদিকে করি, বলো দেখি 24% কি? তোমরা বলবে সঞ্চয়। আর প্রশ্নে যে দেওয়া আছে, কত দেওয়া আছে? 3600 টাকা, এটাও কি বলো দেখি? সঞ্চয়। তাহলে 24%ও হচ্ছে সঞ্চয়, 3600 টাকাও সঞ্চয়। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে ফ্রেন্ডস তোমাকে মানতেই হবে 24%-এর ভ্যালু হচ্ছে 3600। কারো কোনো আশা করি প্রবলেম নেই? এটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, দুটো সেম জিনিস, তাহলে 24%-এর ভ্যালু হচ্ছে 3600। এবারে আমার বার করতে হবে আমাকে বেতন কত? টোটাল বেতন, টোটাল বেতন 100%, আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। তৈরি ঠিক করে দিই। প্রশ্নবোধকের উপরে কত আছে? 3600 ইন্টু, এটা জাস্ট উল্টে দিব, এটা মুছে দিই, হ্যাঁ। এবার তাহলে উপরে কত আসবে? তোমরা বলবে 100, আর এই 24 কোথায় আসবে? নিচেই। নিচেরটাকে উপরে দিয়ে দিব আর উপরেরটা নিচে, খুব সিম্পল। সলিউশন করলে 12 দুগুণে 24, 3 12 36, আর দুটো শূন্য 300, 2 দিয়ে ভাগ করলে 150, 150 আর 100 গুণ করলে 15কে 15, আর 3টে শূন্য 1, আর দুটো শূন্য 3টে শূন্য, তার মানে ওই ব্যক্তির টোটাল বেতন হচ্ছে 15,000 টাকা। এটাই অ্যান্সার। দেখো 16 নম্বর, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত? এখানে দেখো ভাষাটা দেখো, লাস্টের লাইনটা কি বলছে দেখো, কতটা ইম্পর্টেন্ট। 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, কিন্তু বার করতে বলছে যেটা, দেখো অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত, মানে পার্সেন্টেজ কত। প্রাপ্তবয়স্ক দেওয়া আছে, কিন্তু বার করতে হবে অপ্রাপ্তবয়স্ক। আচ্ছা দেখো স্টেপ বাই স্টেপ আসি। ছাত্র হচ্ছে আর ছাত্রী, ছাত্রের সংখ্যা একটু কম, তাই না? ছাত্রের সংখ্যার অনুপাত বলছে 2, মানে 2 ভাগ ছাত্র আর 3 ভাগ ছাত্রী। এবার বলছে এই ছাত্রের মধ্যে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক। এবার একটা জিনিস বলো, প্রাপ্তবয়স্ক বার করতে বলিনি, 20% যদি প্রাপ্তবয়স্ক হয়
বাকি 80% কি হবে? অপ্রাপ্তবয়স্ক। অনেকে বলবে স্যার ক্লিয়ার হচ্ছে না। 20% প্রাপ্তবয়স্ক, টোটাল 100% হয়। 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, বাকি 80% এটা কি হবে? অপ্রাপ্তবয়স্ক, মানে এদের প্রাপ্তবয়স্ক হয়নি এখনো, 18 বছরের কম এদের বয়স। তাহলে ছাত্রদের 2 ইউনিট আর ছাত্রী 3 ইউনিট, 20% প্রাপ্তবয়স্ক। এবার প্রাপ্তবয়স্ক তো বার করতে বলিনি, আমাকে বার করতে বলছে অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত পার্সেন্ট বলে দেখি? 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক লিখে দিলাম। অপ্রাপ্তবয়স্ক মানে বুঝতে পারছো, মানে এদের নর্মালি 18 বছরের কম এদের। হ্যাঁ, আর ছাত্রী 3 ইউনিট, ছাত্রীদের বলছে 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। এবার একটা জিনিস তোমরা আমায় বলো, 30% যদি প্রাপ্তবয়স্ক হয়, টোটাল 100%, 100 ভাগের মধ্যে 30 ভাগ প্রাপ্তবয়স্ক, 100 ভাগের মধ্যে 30 ভাগ যদি প্রাপ্তবয়স্ক হয়, বাকি 70 ভাগ বা বাকি 70% অপ্রাপ্তবয়স্ক হবে। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 70%। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকের মনে হচ্ছে যে অপ্রাপ্তবয়স্কটা কেন বার করছি? প্রাপ্তবয়স্ক 20%, অপ্রাপ্তবয়স্ক 80%, প্রাপ্তবয়স্ক 30%, বাকি 70% অপ্রাপ্তবয়স্ক। বুঝা গেল? 30% প্রাপ্তবয়স্ক, বাকি 70% অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্কটা বার করছি এই কারণে, কারণ অ্যান্সার আমাকে অপ্রাপ্তবয়স্কর বার করতে বলছে। দেখো লাস্টে কি বলছে, দেখো, আশা করি দেখতে পাচ্ছ। অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী টোটাল কত পার্সেন্ট আছে? এবার দেখো, ছাত্র 2 ইউনিট, 2 ইউনিটের মধ্যে 80% অপ্রাপ্তবয়স্ক, ছাত্রী 3 ইউনিট, 3 ইউনিটের মধ্যে 70% অপ্রাপ্তবয়স্ক। এবার ছাত্রীর সংখ্যা 2 আর ছাত্রীর সংখ্যা 3 ধরে অঙ্কটা করতে পারো, সেক্ষেত্রে ক্যালকুলেশন জটিল হবে। ছাত্রের সংখ্যা তুমি 2 এর সাথে x ধরতে পারো, 2x 3x ধরতে পারো, বা এটা 20, এটা 30, এটা 2000, এটা 3000, যে কোনো ধরতে পারো। তো फ्रेंड्स দেখো, যে কোনো ধরা যাবে। 2 এর গুণিতক এটা 4, এটা 6, এটা 3 দুগুণে 6, এটা 3 তিরিকা 9, 2 এর গুণিতক আর এটা 3 এর গুণিতক, যে কোনো ধরতে পারো। কিন্তু বেটার হচ্ছে পার্সেন্টেজ যেহেতু আছে, এটা ধরে নিলাম 200, দুটো শূন্য, এখানেও দুটো শূন্য। আমি ধরে নিলাম ছাত্র আছে 200 জন আর ছাত্রী আছে 300 জন। যে কোনো ধরা যায়, 2 3 ধরেও করতে পারো, 20 30 ধরেও করতে পারো, 2000 3000 ধরতে পারো। যেহেতু পার্সেন্টেজ আছে, আমি বেশি ছোটও করলাম না, বেশি বড়ও করলাম না। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে বলো দেখি, 200 জন ছাত্র, তার মধ্যে 80% অপ্রাপ্তবয়স্ক। কত পার্সেন্ট? 80%। টোটাল ছাত্র 200 এর 80% মানে 80/100। 0 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়, তার মানে 160 জন অপ্রাপ্তবয়স্ক। বোঝা গেল কত পার্সেন্ট অপ্রাপ্তবয়স্ক? 80%। 80%টা কার? 200 জনের 80%। টোটাল ছাত্র আমরা ধরে নিলাম 200 জন, তার 80%। 200 এর 80% মানে 200 এর মানে ইন্টু 80% মানে 80/100, ভাঙালে 160 জন অপ্রাপ্তবয়স্ক। ছাত্রী হচ্ছে 300 জন, এর 70% অপ্রাপ্তবয়স্ক। তাহলে ছাত্রী 300 জন এর মানে ইন্টু 70% মানে 70/100। 2 0 2 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়, 3 7 21, 210 জন অপ্রাপ্তবয়স্ক। তাহলে টোটাল ছাত্র 200 জন, এর 80% মানে 160 জন অপ্রাপ্তবয়স্ক। টোটাল ছাত্রী 300 জন, 300 70% মানে 210 জন অপ্রাপ্তবয়স্ক। এবার বলো দেখি, মোট অপ্রাপ্তবয়স্ক কত হবে? মোট অপ্রাপ্তবয়স্ক কত হবে? ছাত্র হচ্ছে 160 জন অপ্রাপ্তবয়স্ক, আর ছাত্রী হচ্ছে 210 জন। টোটাল কত যোগ করলে? 370 জন। টোটাল অপ্রাপ্তবয়স্ক কত? ছাত্র হচ্ছে 160 জন অপ্রাপ্তবয়স্ক, আর ছাত্রী হচ্ছে 210 জন অপ্রাপ্তবয়স্ক। টোটাল অপ্রাপ্তবয়স্ক দুটো যোগ করলে 370। আর টোটাল ছাত্রছাত্রী কত? 200 আর 300 মিলে 500 জন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি যদি বলি টোটাল ছাত্রছাত্রী কতজন আছে फ्रेंड्स, তোমরা বলবে 500 জন। এবার এই 500 জনের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক? 370 জন অপ্রাপ্তবয়স্ক। এবার এটাকে যদি পার্সেন্টেজে আনি, কিভাবে আনবো? টোটালটা নিচে লিখবো, টোটাল ছাত্রছাত্রী 500 জন, তার মধ্যে অপ্রাপ্তবয়স্ক কতজন? 370 জন। টোটাল 500 জন ছাত্রছাত্রী, তার মধ্যে অপ্রাপ্তবয়স্ক 370 জন।
পার্সেন্টেজে আনার জন্য ইন্টু 100। বুঝা গেল? পার্সেন্টেজ আনতে গেলে সবসময় নিচে টোটালটা দিতে হয়, টোটাল 500 জন, তার মধ্যে টোটাল 500 এটা নিচে, তার মধ্যে অপ্রাপ্ত বয়স্ক 370 জন, পার্সেন্টেজে আনার জন্য ইন্টু 100। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 5 7 35 থাকবে 2 20, 4 5 20, তার মানে 74 ওকে 74, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 74%। আশা করি ক্লিয়ার। দেখো 17 নম্বরে কি বলছে, এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তাহলে দেখো এখানে তিনজন লোক আছে, এ বি সি, পিছন দিক থেকে আসি। বি এর আয় বলছে সি এর থেকে 20% কম, পিছন থেকে আসি। তাহলে সি এর আয় যদি 100 ধরি, যে কোনো ধরা যায়, আমি 100 ধরলাম, তাহলে বলছে বি এর আয় 20% কম। 20% মানে 100-র 20% 20 হয়, 20% কম, তার মানে কত হবে? 80। সি এর আয় যদি 100 হয়, বি এর আয় 20% মানে 20 কম, 100 থেকে 20 কম, মানে বি এর আয় কত হবে? 80। এবার এ এর ইনকাম বলছে বি এর থেকে 10% কম। বি এর ইনকাম সি এর থেকে 20% কম, 100-র 20% মানে 20 কম, তাহলে 20 কম হলে 100 থেকে 20 মাইনাস করলে কত হবে? 80। এবার এর ইনকাম বি এর থেকে 10% কম, 10% মানে কার 10% বলে দেখি? 80 এর 10% মানে 10/100। 10%টা কার? বি এর 10%। বি এর ইনকাম 80, এর মানে ইন্টু 10% মানে 10/100, তার মানে 8 কম। বুঝা গেল? 10% মানে কিন্তু 10 না, এখানে যেমন 100-র 20% 20 কম, তাহলে এটা 100, এটা 20 কম, 80। এবার এর ইনকাম বি এর থেকে 10% কম, বি এর ইনকাম 80, এর 10% মানে 10/100, ভাঙালে কত হয়? 8, 8 কম হবে। তাহলে বি এর ইনকাম 80, এর ইনকাম তার থেকে 8 কম, তার মানে কত হবে? 72। বুঝা গেল? সি এর ইনকাম 100, বি এর ইনকাম তার থেকে 20% অর্থাৎ 20 কম, অর্থাৎ হবে 80। এবার বি এর যদি 80 হয়, এর কত হবে? 10% কম, 80-র 10% মানে 8 কম, তাহলে বি এর ইনকাম 80, এর ইনকাম 8 কম হবে, তার মানে কত হবে? 72। এতদূর ক্লিয়ার? ওকে। আচ্ছা, এটা ইউনিট দিয়ে বলতে পারি, তাই না? সি এর ইনকাম 100 ইউনিট, বি এর ইনকাম 80 ইউনিট, আর এর ইনকাম 72 ইউনিট। এটা আমরা ধরলাম, এটা এক্সাক্ট না, কিন্তু এক্সাক্ট প্রশ্নে দেওয়া আছে। দেখো সি এর আয় দেওয়া আছে 200 টাকা। সি এর আয় কত দেওয়া আছে বলো দেখি ভাই? 200 টাকা। আর আমরা বার করলাম সি এর আয় কত? 100 ইউনিট। আমি যদি বলি 100 ইউনিট কি, তোমরা বলবে সি এর আয়। আর প্রশ্নে যে দেওয়া আছে 200 টাকা, এটাও কি? সি এর ইনকাম। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে তোমরা বলতে পারবে 100-র ভ্যালুই হচ্ছে কত? 200। কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে। 100 দুগুণে 200। এবার আমাকে বার করতে কি বলছে? এর ইনকাম কত? এর ইনকাম 72 ইউনিট, আমাকে 72 ইউনিটের ভ্যালু বার করতে হবে। বুঝা গেল? 100 ইউনিটের ভ্যালু 200, 2 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে হবে এর ইনকাম। এর ইনকাম 72 ইউনিট, 72 ইউনিটের ভ্যালু বার করতে হবে। একটু আগে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। 72 দুগুণে 144, তার মানে ফ্রেন্ডস এর ইনকাম হচ্ছে 144 টাকা। এটাই অ্যান্সার। দেখো 18 নম্বর, খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে এই অঙ্কটা। হ্যাঁ, ভালো করে দেখো, এবং খুব সিম্পলি আমরা এটা সলভ করব, প্রত্যেকে বুঝতে পারবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটি সংখ্যাকে 3/5-এর পরিবর্তে ভুল করে 5/3 দিয়ে গুণ করা হলো, ভুলের শতকরা হার কত? একটা সংখ্যা আছে, এটাকে বলছি 3/5 দিয়ে গুণ করতে। 3/5 দিয়ে যদি গুণ করতে, তাহলে অ্যান্সার সঠিক হতো। তোমাকে এটা বলা হয়েছিল, সংখ্যাটা জানি না, বলছিল তোমাকে 3/5 দিয়ে গুণ করতে, কিন্তু তুমি কি করলে? ভুল করে কি করলে? সংখ্যাটা জানি না, এটাকে 5/3 দিয়ে গুণ করলে। সংখ্যাটাকে গুণ করার কথা 3/5 দিয়ে, কিন্তু তুমি সংখ্যাটাকে গুণ করলে 5/3 দিয়ে। সংখ্যাটা জানি না। এবার বলছে ভুল তো অবশ্যই হয়েছে, এবার বলছে শতকরা কত % ভুল হয়েছে। এবার একটা জিনিস দেখো, যেহেতু সংখ্যাটা জানি না, সংখ্যাটা তুমি যে কোনো ধরতে পারো, x ধরতে পারো, y ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, যে কোনো ধরতে পারো। তো বেটার হচ্ছে, যদি তুমি ক্যালকুলেশন সহজ করতে চাও, তাহলে সহজ রাস্তা হচ্ছে এদের লসাগু কত, নিচের গুলোর। 5 আর 3-এর লসাগু কত? লসাগু তো হয় না, 3 5 15, তাহলে সংখ্যাটাকে আমি ধরে নিলাম 15। আমি কি বললাম? আবার রিপিট করছি, সংখ্যাটা দেওয়া নেই, তাই যেহেতু সংখ্যাটা তুমি জানো না, যে কোনো ধরতে পারো। এবার যে কোনো না ধরে যদি এদের লসাগু ধরো, 5 আর 3-এর লসাগু 15, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। তাহলে আমি 15 ধরেই চলি। সংখ্যাটা 15, 15কে গুণ করতে বলছে 3/5 দিয়ে, এটা হচ্ছে সংখ্যাটা। হ্যাঁ,
15 কই থেকে আসলো আমি ধরে নিলাম, তাহলে সংখ্যা হচ্ছে 15, সংখ্যাটাকে তুমি গুণ করছো 5/3 দিয়ে। বোঝা গেল? সংখ্যাটা আমি ধরে নিলাম 15 কই থেকে বুঝছো তো? 5 আর 3 এর লসাগু 15। অন্য ধরলেও চলবে, কিন্তু ক্যালকুলেশন জটিল হবে। 15কে গুণ করতে বলছে 3/5 দিয়ে, কিন্তু তুমি ভুল করে 15কেই গুণ করছো, কিন্তু গুণ করছো 5/3 দিয়ে। তাহলে সঠিক যদি গুণ করতে, তাহলে অ্যান্সার আসতো 3 5 15, 3 তারিখে 9। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, সঠিক উত্তর। তুমি যদি ঠিকঠাক করতে উত্তর 9 আসতো, কিন্তু 9 আসেনি কেন? কারণ তুমি তো ভুল করছো। ভুল করায় দেখো অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 3 5 15, 5 5 25। তুমি ভুল করায় অ্যান্সার কত হয়ে গেছে, 25। তুমি ঠিকঠাক করলে অ্যান্সার আসতো 9, কিন্তু যেহেতু তুমি ভুল করেছো তাই অ্যান্সার এসে গেল 25। তাহলে বলো দেখি অ্যান্সার কত বেশি আসলো, বলো দেখি। সঠিক উত্তর হওয়ার কথা ছিল 9, হলো 25। সঠিক যদি ঠিকঠাক করতে 9 আসার কথা, কিন্তু অ্যান্সার আসলো 25। কম আসছে না বেশি আসছে? বেশি। কত বেশি লিখে ফেলছো? 25 থেকে 9 মাইনাস করলে 16। কত বেশি লিখছো? 16। এবার ভুলের পার্সেন্টেজ বলছো, কিভাবে বার করবে? ভুল মানে কি হয়? কম লিখছো বা বেশি লিখছো। বেশি লিখলেও ভুল, কম লিখলেও ভুল, তাই না? আমি তোমাকে বললাম 10 লিখো, তুমি যদি 9 লেখো সেটাও ভুল, তুমি যদি 11 লেখো সেটাও ভুল। এবার ভুলের পার্সেন্টেজ কিভাবে বার করবে? কত কম বা বেশি লিখলে সেটা উপরে, কত কম বা বেশি সেটা উপরে। কত বেশি লিখছো? 16, এটা উপরে। আর নিচে লিখতে হয় সঠিকটা। সঠিক কত? 9, এটা নিচে, ইন্টু 100। তাহলে ভুলের পার্সেন্টেজ কিভাবে বার করবে? কত কম বা বেশি এটা উপরে, সঠিকটা লিখবে নিচে, সঠিকটার উপর পার্সেন্টেজ হবে। বুঝা গেল কি বললাম? 16 বেশি লিখছো এটা উপরে, যদি কম লিখতে তাহলে কত কম লিখছো সেটা উপরে, আর নিচে লিখতে হবে সবসময় সঠিক। সঠিক অ্যান্সার কত? 9। পার্সেন্টেজে আনার জন্য ইন্টু 100। তাহলে উপরে 16 দিয়ে 100কে গুণ করলে 1600, আর নিচে 9। ভাগ করলে কত হয় বলো দেখি? 9কে 9 থাকবে 770, 7 9 63, থাকবে 770, 7 9 63, 177 সমস্ত 7/9%। এটাই হবে ফ্রেন্ডস এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? দেখো 19 নম্বরে কি বলছে, কোন সংখ্যার 27%-এর সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল হয় 381। সংখ্যাটি কত? এটা দেখো তোমরা বীজগণিত দিয়েও করতে পারো, আমি মনে করো এমনি পার্সেন্টেজের মানে পার্সেন্টেজ ভাঙিয়ে অঙ্কটা করে দিই। বলছে সংখ্যাটির 27%, এটার সঙ্গে সংখ্যাটি যোগ করব। 27%-এর সঙ্গে কি যোগ করব? সংখ্যাটি। আচ্ছা টোটাল সংখ্যাটিকে আমরা কত পার্সেন্ট ভাবি বলো দেখি? 100%। বোঝা গেল? 27%-এর সঙ্গে যোগ করব, কি যোগ করব? সংখ্যাটি। সংখ্যাটা, টোটাল সংখ্যাটাকে আমরা কত ভাবি বলো দেখি? 100%। আর এতক্ষণ যে করছিলাম এটাই তো বুঝাচ্ছিলাম। যেমন আয়ের ক্ষেত্রে টোটাল আয় 100%, হ্যাঁ, ইনকাম, তারপরে কাজের অঙ্কে টোটাল কাজ 100%। এটা সংখ্যার অঙ্ক করছো, টোটাল সংখ্যা 100%। তাহলে 27%-এর সঙ্গে কত যোগ করবে? সংখ্যাটি। সংখ্যাটি মানে 100%। যোগ করলে সমান সমান কত হয় বলো দেখি? 127%। তাহলে টোটাল সংখ্যা 100%, তার সঙ্গে যদি 27% যোগ করি তাহলে কত হয়? 127%। এটা কি বলো দেখি? যোগফল, তাই না? এটা হচ্ছে যোগফল। আর প্রশ্নে কি বলছে? যদি 27% যোগ করো তাহলে যোগফল হবে 381। তাহলে দেখো কি মজার জিনিস, 127%টা কি? যোগফল। আবার 381টা কি? এটাও যোগফল। এটাও যোগফল, এটাও যোগফল। যেহেতু দুটোই যোগফল, তাহলে তোমরা বলতে পারবে 127%-এর ভ্যালুই কত? 381। এটাও যোগফল, এটাও যোগফল, তার মানে 127%-এর ভ্যালুই হচ্ছে কত? 381। তো রেশিক দিয়ে করতে পারবো আর ডাইরেক্ট করতে পারো। 127কে দেখো 3 দিয়ে গুণ করলে 3 7 81, 3 কে 3। 127কে 3 দিয়ে গুণ করলে 381 হয়। এবার আমাকে বার করতে বলছে সংখ্যাটি কত। সংখ্যাটি মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে দেখলাম পার্সেন্টেজের ভ্যালু বার করতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেম ভাবে এখানে পার্সেন্টেজের ভ্যালু বার করতে গেলে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে 100কে গুণ করলে 300। তোমার অসুবিধা হলে ঐকিকও করতে পারো, 1%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু কত। তার মানে অ্যান্সার কত? 300। 20 নম্বরে দেখো কি বলছে, 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হয়। দেখো ভাষাটা কি বলছে, পাটিগণিত মানে ভাষার খেলা। যে যে ভাষা বুঝতে পারবে সে সে পাটিগণিত পারবে। 96 থেকে 20% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হবে। মানে কি? 96 থেকে বলছি 20% বিয়োগ করব।
96 থেকে 20% বিয়োগ করলে সমান সমান বিয়োগফলটা কার সমান হবে? বলছে সংখ্যাটি বিয়োগফলের সমান হবে। বিয়োগফলটা বলছে 96 থেকে 20% বিয়োগ করলে এই বিয়োগফলটা সংখ্যাটার সমান হবে। সংখ্যাটা মানে কত পার্সেন্ট বলো দেখি? টোটাল সংখ্যাটা 100%। খুব সিম্পল। বলছে 96 থেকে 20% বিয়োগ করো, বিয়োগ করলে এই বিয়োগফলটা কার সমান হবে? সংখ্যাটির সমান হবে। সংখ্যাটা কত পার্সেন্ট? 100%। ক্লিয়ার? এত দূর? 96 থেকে 20% বিয়োগ করলে বিয়োগফলটা কার সঙ্গে সমান হবে? সংখ্যাটির সঙ্গে। সংখ্যাটি 100%। তাহলে 96 20% ওই পারে গেলে যোগ হবে না, 100 আর 20 যোগ করলে 120%। সমাধানের নিয়ম, বেসিক নিয়ম। মাইনাস থাকলে ওদিকে গেলে প্লাস হবে, 100 আর 20 প্লাস করলে 120%। তার মানে 96 সমান সমান 120%। এবার বার করতে বলছে সংখ্যাটি, তাই না? সংখ্যাটি মানে 100% এর ভ্যালু বার করতে হবে। তৈরি শিখ দিয়ে করে দিই। 96 সমান সমান 120% বা 120% এর ভ্যালু 96, যেভাবেই বলো। 96 মানে 120% বা 120% এর ভ্যালু 96। এবার বার করতে হবে সংখ্যাটি। সংখ্যাটি মানে 100% এর ভ্যালু কত? তৈরি শিখ দিয়ে করে দাও। প্রশ্নবোধকের উপরে 96 আছে, ইন্টু এটাকে জাস্ট উল্টে দাও, উপরে 100 নিচে 120, পার্সেন্ট ক্যান্সেল। বোঝা গেল? 120% এর ভ্যালু 96, আমাকে বার করতে হবে সংখ্যাটি মানে 100% এর ভ্যালু কত? তৈরি শিখ করে দিলাম। 96 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 0 0 ক্যান্সেল, 8 12 96, 8 দিয়ে 10কে গুণ করলে 80। এটি হচ্ছে ফ্রেন্ডস এই অঙ্কের অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। শতকরার মোটামুটি যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্কই কিন্তু করানো হলো। দু একটি টাইপ যদি বাকি থাকে নেক্সট টাইমে আমরা যখন প্র্যাকটিস সেট সলভ করব সেখানে করে নিব। তো ফ্রেন্ডস যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেই অঙ্কগুলো করানো হলো সেগুলো বারবার প্র্যাকটিস করো, আশা করি শতকরার কোনো অঙ্কে আর প্রবলেম তোমাদের থাকবে না। তো ফ্রেন্ডস প্রতিদিনকার মতো তোমাদের আজকেও একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটির অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে?